হ্যালো, সালাম আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকেও প্রায় 14-15 মিনিটের মতো লেট হয়ে গেল। পুরোটাই টেকনোলজিক্যাল একটু প্রবলেমের কারণে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের একজন ভাই শরীফ। এখন হচ্ছে আপনাদের সাথে আজকে হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে আপনারা কাইন্ডলি একটু দেখে থাকবেন। আমার প্রথম লেকচারটা হচ্ছে ছিল আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইংলিশ সেকেন্ড লেকচারের সেন্টেন্স এবং ক্লজ। যারা ফ্রেজটা সম্পর্কে জানেন বা পড়েছেন তারা বলতে পারবেন যে অ্যাকচুয়ালি ফ্রেজটার সম্পর্কে যদি আপনাদের একটু বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে ক্লজটাও ক্লিয়ার হবে। তো ক্লজের আগে হচ্ছে আমাদের সেন্টেন্সটা হচ্ছে আমাদের আগে একটু বেশ ভালো করে জানা একটু জরুরি, হ্যাঁ। তো সেন্টেন্সের ব্যাপারে আমরা সেই স্কুল লাইফ থেকে মোটামুটি সব কিছু দেখে আসতেছি, পড়ে আসতেছি, নতুন কোনো কিছুই না, বাট তারপরেও কনফিউশন থেকে যায়। আর বিশেষ করে আমাদের জব এক্সামে আমরা কনফিউজিং কোয়েশ্চেনগুলো নিয়ে আসলে একটু বেশি যক্ষি ঝামেলা আমাদের আসলে পোহাইতে হয়। তো আমরা আমাদের বেসিক জায়গাটা ক্লিয়ার করব। বেসিক জায়গা ক্লিয়ারের পাশাপাশি হচ্ছে আমরা আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করব। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আজকের মূল লক্ষ্য। যাই হোক, এখন আহ, আমরা আমাদের ক্লাসে যাই, হ্যাঁ। একদম বেসিক থেকে কয়েকটা ওয়ার্ড, একদম অল্প সময়ের মধ্যে আমাদের যে বেসিক কয়েকটা বিষয় সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করে নিব, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে সেন্টেন্সটা আসলে কি, একটা সেন্টেন্সকে কি বলা হয়। একদম বেসিক কথা, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্টেন্স। মানে অনেকগুলো ওয়ার্ডস, এ কাপল অফ ওয়ার্ডস, যেটার কিনা মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এটার একটা কমপ্লিট মিনিং দাঁড়াবে। এটাই হচ্ছে সেন্টেন্স। এখন একটা সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। একটা সাবজেক্ট অ্যান্ড অ্যানাদার থিং ইজ প্রেডিকেট। এই দুইটা বিষয় একটা সেন্টেন্সের মধ্যে মূলত থাকে। হ্যাঁ, এখন সাবজেক্টটা কি, বা আপনাকে যদি এক্সাম হলে যদি একটা প্রশ্ন আসে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স। দেখেন, আপনি এটা জানেন, বাট আপনাকে যদি এভাবে প্রশ্নটা করে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স। এখন একটা সেন্টেন্সের এজেন্টকে, একটা সেন্টেন্সের এজেন্ট হচ্ছে সাবজেক্ট। কেননা আমরা যখন একটা সেন্টেন্স দ্বারা কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, কোনো কিছু বলার চেষ্টা করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই সাবজেক্টটাকে মেনশন করে বা সাবজেক্টটাকে ডিসক্রাইব করা, সাবজেক্টকে উদ্দেশ্য করে আমাদের কোনো কিছু বলা। এটা হচ্ছে এজেন্ট অফ দ্য সেন্টেন্স, রাইট? ওকে, সেকেন্ড পার্ট হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটটা কি? প্রেডিকেটটা হচ্ছে ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডিনোটস দ্য সাবজেক্ট। সাবজেক্টকে ডিনোট করে আমরা মূলত প্রেডিকেটটা থাকি। তো প্রেডিকেটের মধ্যে দেখেন অবজেক্টও পড়ে, আবার ফাইনিট ভার্বটাও পড়ে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় প্রেডিকেটটা কি, এই যে দেখেন, দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স ইজ, মানে একটা সেন্টেন্সের মধ্যে প্রেডিকেটের ভূমিকাটা কি। এখানে চারটা অপশন দেওয়া আছে। দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স, আমরা জানি যে দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট, সুতরাং এটা হবে না। দ্য মডিফায়ার অফ দ্য সেন্টেন্স, না, কারণ মডিফায়ার হতে পারে না এটা কোনো সময়। ডিটারমাইন হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট। আমরা সাধারণত একটা সেন্টেন্সের ভার্ব দ্বারা ওই ওই সেন্টেন্সের সাবজেক্টটাকে ডিফাইন করি, যে সাবজেক্টটা অ্যাকচুয়ালি কী হবে, রাইট? আমার লেখাগুলো কি পড়া যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে একটু জানাবেন। একটু ছোট মনে হচ্ছে, তবে মনে হয় যে পড়া যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে একটা সেন্টেন্সের মূল দুইটা পার্ট। খুব সহজ বিষয়।
বাট যদি এক্সাম হলে এইভাবে আসে যে প্রেডিকেটটা কি, একটা সেন্টেন্সের প্রেডিকেট কি, হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয়, একটা সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে আপনাকে তার ভার্বটা লাগবে, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। সো এই জিনিসটা হচ্ছে মূলত প্রেডিকেট। এখন সেন্টেন্সের যে ক্লাসিফিকেশনসগুলো আছে, সেন্টেন্সের ক্লাসিফিকেশনসগুলো বোঝার আগে আমাদের যে কয়টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, একদম বেসিক জিনিস। কারণ কি, আমরা যে ক্লাসিফিকেশনগুলো এখন পড়ব, সেন্টেন্সের স্ট্রাকচারাল এবং মিনিং, এই দুই অর্থগত এবং গঠনগত দিক থেকে দুই রকমের দুইটা ক্লাসিফিকেশন আছে। সো এই ক্লাসিফিকেশনগুলো পড়ার সময় যে কয়েকটা বিষয় আমাদের সব সময় সামনে আসবে, সেই বিষয়গুলো আমাদের হচ্ছে একটু ছোট্ট করে আমরা একটু রিক্যাপ করে নেব। হ্যাঁ, আমরা এই জিনিসটা একটু রিক্যাপ করে নেব। এখন কোন কোন বিষয়গুলো আসবে একটু খেয়াল করবেন। 1 নম্বরে আসবে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই বিষয়টা আমাদের প্রত্যেকটা জায়গায় পাবো। আমরা যদি ধরেন সিম্পল সেন্টেন্সে যাই, সেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা পাবো। কম্পাউন্ড সেন্টেন্সে যাই, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের ব্যবহার পাবো। কমপ্লেক্সে যাই, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুইটাই পাবো, রাইট? সো এখানে আমাদের এটা জানা দরকার। তারপরে দেখেন কোঅর্ডিনেটিং কনজাংশনস। কম্পাউন্ড সেন্টেন্স আপনি যখন গঠন করতে যাবেন তখন কোঅর্ডিনেটিং কনজাংশনস কোনগুলা, কখন কোথায় কোনটা ব্যবহার হয়, সেই বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা আমাদের অতীব জরুরি। সাবঅর্ডিনেটিং কনজাংশনস, এই কোঅর্ডিনেটিং ছাড়াও কতগুলো কনজাংশনস আছে যেগুলো কিনা আপনার কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। কোঅর্ডিনেটিং সেন্টেন্সের মধ্যে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো সাধারণত কমপ্লেক্সে ব্যবহৃত হয় না, সেই জন্য আলাদা আলাদাভাবে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। সো বেসিক্যালি আমরা যে ক্লাসিফিকেশনগুলো যাওয়ার আগে আমাদের এই পার্ট সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা জরুরি। আমার বিশ্বাস আপনারা যারা এখানে আছেন বা যারা নিজেদেরকে বিসিএসের জন্য বা জব এক্সামের জন্য প্রিপেয়ার করছেন, তাদের এই ব্যাপারে যথেষ্ট ভালো ধারণা আছে। বাট সবার ধারণা যে সমান থাকবে ব্যাপারটা সেরকমও না, সেই জন্যে একটু শুরু থেকে আমি ছোট করে রিক্যাপ করে যাচ্ছি। প্রথম আমরা একটু জিনিসটা দিকে যাই, একটু খেয়াল করবেন। আমি এখানে একটা পিকচার রেডি করে রাখছি। হ্যাঁ, একটা পিকচার আমি এই জায়গায় রেডি করে রাখছি। এইখানে আমি দিছি ইন্ডিপেন্ডেন্ট আর এইখানে দিছি ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। একদম ছোট্ট করে আমরা এই ব্যাপারটা সহজভাবে জেনে নেব। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বটা হবে ফাইনিট ভার্ব। এখন ইন্ডিপেন্ডেন্টের মেইন কাজটা কি? ইন্ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি কোন কাজটা করে? ইন্ডিপেন্ডেন্টটা মেক্স এ সেন্স অফ ইটস ওন অ্যাজ এ সেন্টেন্স। মানে ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা থাকবে তার এমনই একটা অর্থ থাকবে যার মাধ্যমে সে তার নিজের অর্থটা নিজেই প্রকাশ করতে পারবে, তার কারো কোনো সাহায্যর প্রয়োজন পড়বে না। এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মূল কাজ। এখন দেখেন, আপনি ডিপেন্ডেন্ট ক্লজে যান। ডিপেন্ডেন্ট ক্লজে আপনি যখন যাবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার সে এমন একটা মিনিং দাঁড় করাবে যে মিনিংটা দিয়ে আপনার যে শোনার যে আকাঙ্ক্ষা সেটা কখনোই পরিপূর্ণ হবে না। তাকে তার কার্যাবলী সম্পাদনের জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে তার ডিপেন্ডেন্স হইতে হয়। এটার অর্থ হচ্ছে ডাজেন্ট মেক সেন্স অফ ইটস ওন অ্যাজ এ সেন্টেন্স। তার নিজের যে অর্থটা আছে এটা দিয়ে সে একটা সেন্স ক্রিয়েট করতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটাই। এই জন্য আমি এখানে একটা রাইট দিয়ে রেখেছি আর এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখছি, এটাকে অন্য কোনো কিছু আবার ভাববেন না। এক্সাম্পলটা একটু খেয়াল করেন। এই যে এক্সাম্পল, এই পার্টটা আর এই পার্টটা দুইটা একটা র দিয়ে কানেক্টেড। জেইন এট পাস্তা বিকজ শি ওয়াজ হাংরি। জেইন পাস্তা খাচ্ছিল কারণ সে ক্ষুধার্ত ছিল। এখন দেখেন, আপনি ধরেন এই অংশটুকু নাই, সেন্টেন্সে এই অংশটুকু নাই,
আপনি জাস্ট এতটুকু বললেন, জেইন এট পাস্তা, মানে কি জেইন পাস্তা খাচ্ছিল, এতটুকু দিয়ে কিন্তু একটা মিনিংফুল একটা সেন্টেন্স হয়, তাই না? বাট আপনি যখন এই অংশটুকু বাদ দিবেন, জেইন এট পাস্তা বাদ দিয়ে শুধু বলবেন বিকজ শি ওয়াজ হাংরি, কারণ সে ক্ষুধার্ত ছিল, এতটুকু বলার পরে কিন্তু আপনার শোনার যে আকাঙ্ক্ষা, আপনার বাকিটা শোনার যে একটা ইচ্ছা, সেটা থেকে যায়। সুতরাং এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ এতটুকু অংশের মধ্যে হবে না। ওকে, সুতরাং আপনাকে ডিপেন্ডেন্ট ক্লজের মিনিংটা ফুলফিল করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাপোর্টটা নিতে হবেই, এটা বেসিক। পরের একটা এক্সাম্পল দেখেন, সেম ওয়েন্ট টু দ্য পার্ক, সে পার্কে গিয়েছিল, আফটার হি ফিনিশড স্কুল, স্কুল শেষ করার পরে সে পার্কে গিয়েছিল। এখন যদি আমি শুধু বলি স্কুল শেষ করার পরে, বলে আমি থেমে গেলাম, আর কোনো কিছু বললাম না, তখন কি আমার সেন্টেন্সটা মিনিংফুল হয়? হয় না। সেক্ষেত্রে এটা কমপ্লিট করার জন্য আমাকে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সেম ওয়েন্ট টু দ্য পার্ক, এটার উপর আমাকে ভরসা করতেই হচ্ছে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ভাইয়ারা এটা কেন বলছি? কারণ এই বিষয়গুলা আমরা যখন বাকি যে সেন্টেন্সের যে ক্লাসিফিকেশনগুলো পড়তে যাব, বারবার এই জিনিসগুলাই সামনে আসবে, তাই আমি একটু ছোট করে আগে অ্যানালাইসিস করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন কোঅর্ডিনেটিং কনজাংশনসটা অ্যাকচুয়ালি কী, এটা অতীব জরুরি। কারণ কি, অনেক ছেলেপেলেরা দেখবেন এক্সাম হল থেকে বের হয়ে আসে বলে কনফিউজিং কোয়েশ্চেন, বুঝি না, কোনটা দ্বারা কোনটা এ করবো এতটুকু ধরতে পারি না। সেই জন্য আমি জিনিসগুলো একটু রিক্যাপ করে নিচ্ছি আর কি। কোঅর্ডিনেটিং কনজাংশনস হচ্ছে এমন কয়েকটা ওয়ার্ড বা কানেক্টিং ওয়ার্ড, যেগুলো হচ্ছে কতগুলো ওয়ার্ড বা ফ্রেজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করে। এখানে দেখেন, ইউজ টু কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে হচ্ছে কি, কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করার জন্যে, আমি আবার বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করার জন্যে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো ব্যবহার করতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশনস কিন্তু একদম লিমিটেড, স্পেসিফিক কয়েকটা আছে মনে রাখার। আমি একটা শর্ট টেকনিক আজকে আমি আপনাদেরকে দেখাই দিব, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। We use coordinating conjunctions when we want to put equal emphasis, মার্ক করেন, equal emphasis on the words। যেমন ধরেন আমি ভাত খাই, সাথে পানিও খাই। এখন ভাত ছাড়া আমি ভাত খাইতে গেলে আমাকে পানি খাইতেই হবে, এটাকে বলা হচ্ছে ইকুয়াল এমফাসিস। মানে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা মিনিংফুল সেম, মানে সেম এলিমেন্টস আছে, এমন দুইটা জিনিসকে একত্রে করার জন্যে, বা দুইটা ফ্রেজ বা ক্লজকে একত্র করার জন্যে, বা সেম টাইপের একটা মিনিংকে এমফাসাইজ করার জন্যে আমি এই কনজাংশনসগুলো ব্যবহার করব, তাই না? এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা হচ্ছে কিনা আমরা কানেক্ট করব। সো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো আমরা ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেকশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। কোঅর্ডিনেটিং কনজাংশন সাধারণত না, সবসময়ই আপনার কম্পাউন্ড সেন্টেন্স গঠনে ব্যবহৃত হয়। কোনটা? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স গঠনে মূলত হচ্ছে আপনার এই কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে? এখন একটু পরে দেখেন এখানে কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনস আছে, এবং প্রত্যেকটার সাথে আমি একটা করে এক্সাম্পল রেখেছি। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। আপনাকে এই কয়টা কনজাংশন যদি আপনি মাথায় রাখেন, আপনাকে আর নতুন করে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন জানতে হবে না। এখন ফর দিয়ে দেখেন, রিজন বুঝাইতে, মানে কোনো কারণ বুঝাইতে এখানে আমরা ফরটা ব্যবহার করব। যেমন ধরেন হি ইজ ওয়ার্কিং হিয়ার, সে এখানে কাজ করছে। ফর হি লাভস দিস কোম্পানি, সে এখানে কাজ করছে কারণ সে এই কোম্পানিটাকে ভালোবাসে। এইখানে ফরটা বলতে কিন্তু জন্যে বা ভালোবাসার জন্য সে এখানে কাজ করছে। যাকে একটা কথা বলে রাখি, বাংলা যেরকম একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আর একটা ল্যাঙ্গুয়েজ, আমরা অনেক ক্ষেত্রে বোঝার সুবিধার্থে ট্রান্সলেট করি, বাট আক্ষরিক ট্রান্সলেশনটা সবসময় করা পসিবল হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমাদের কম্প্রিহেন্সিভ সেন্সটাকে ইউজ করতে হয়। এখানে ফর দিয়ে যদি জন্য ধরেন, তাহলে
অ্যাকুরেট দাঁড়ায় না। বাট আপনি যদি বলেন যে কারণ সে কোম্পানিটাকে ভালোবাসে সেই জন্য সেখানে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং হিয়ার ফর হি লাভস দ্য কোম্পানি। একটু খেয়াল করে দেখবেন, আমি একটু আগে বলেছি যে কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে সেন্টেন্সটা হি ইজ ওয়ার্কিং হিয়ার, এটা কি ইন্ডিপেন্ডেন্ট কি না? ইন্ডিপেন্ডেন্ট হবার প্রধান কারণ হচ্ছে, প্রধান যে এটা হচ্ছে কি বলে প্রপার্টিসগুলো হচ্ছে তার সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, এবং সে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। এইগুলোই হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের। এখানে আমি সাবজেক্টও পাইছি, আমার ফাইনিট ভার্বও পাইছি, এবং হি ইজ ওয়ার্কিং হিয়ার, সে এখানে কাজ করছে। এই কথা মিনিংটা দ্বারা আমি একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি। তার মানে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আপনি ফরের পরের অংশটা দেখেন, এখানে দেখেন হি লাভস দিস কোম্পানি, সে কোম্পানিটাকে ভালোবাসে। এটা হচ্ছে সাবজেক্ট আছে, এখানে ফাইনিট ভার্ব আছে, অবজেক্ট এটা, তাই না? সুতরাং একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। সুতরাং এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, সরি ক্লজ। এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করার জন্যে আমরা এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ফর ইউজ করছি, তাই না? আশা করি বুঝতে পারতেছেন। পরেরটা দেখেন, অ্যান্ড জন হেটস ইউ এ লট, জন তোমাকে অনেক ঘৃণা করে, ড্যাশ অ্যান্ড হি উইল নেভার টক টু ইউ, সে তোমার সাথে কখনোই কথা বলবে না। সে তোমাকে এতই অপছন্দ করে, সে তোমার সাথে এবং সে তোমার সাথে কখনোই কথা বলবে না। এই পুরো অংশটা বাদ দিলে হি উইল নেভার টক টু ইউ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন এডিশন মানে আমি একটা কিছু করতেছি তার উপর আরও একটা করব, ঘৃণার পরিমাণটা এতটুকুই, দেখা তো পরের কথা, দেখা হইলে কথাও বলবো না, ব্যাপারটা এরকম। সো আপনি যখন ইন এডিশন অধিকন্তু কোনো কিছু বুঝাইতে যাবেন, অ্যাড করতে যাবেন, কোনো কিছু একটার সাথে আরেকটা অ্যাড করতে যাবেন। যেমন ধরেন আমি একটা সেন্টেন্স যদি বলি বাংলায়, আজকে আমি প্রথমে স্কুলে যাব এবং তারপরে মাঠে খেলবো, স্কুলে যাব এবং তারপরে মাঠে খেলবো। এই যে দেখেন আমি একটার সাথে আরেকটা অ্যাড করলাম, এই জন্য আমি এখানে অ্যান্ড ব্যবহার করতেছি, অ্যান্ডটা এখানে কানেক্ট করতেছে। এই যে শার্টটা এখানে আছে, হ্যাঁ, এই শার্টটার কয়েকটার কাজ আছে দেখবেন, দুইটা ওয়ার্ডকে ক্লজকে কানেক্ট করতেছে মানে অ্যাড করতেছে, আর কতগুলো মিনিংকে রিভার্স কন্ট্রাস্ট করে দিচ্ছে, মানে বিপরীত ধর্মী একটা ব্যবহার আমরা এখনই পাবো। আই হ্যাভ নেভার টকড টু দ্যাট গাই, আমি ওই লোকটার সাথে কথাও বলি নাই, নট ডু আই ওয়ান্ট টু ডু ইট, আমি তার সাথে কখনো কথা বলি নাই, আমি কথা বলতে চাইও না। এটা হচ্ছে অ্যাড করতেছে, তার মানে কি অলসো নট, আমি কখনো কথা বলি নাই, বলতে চাইও না, সেক্ষেত্রে আমরা নটটা ইউজ করতেছি। বাট কন্ট্রাস্ট মানে বিপরীত ধর্মী কোনো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, বিপরীত ধর্ম মিনিং করে এমন দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য আমরা বাট ইউজ করব। আই ওয়ান্টেড টু হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে চেয়েছিলাম, বাট দে ডিডেন্ট লেট মি ডু ইট, আমার ইচ্ছা ছিল আপনাকে হেল্প করার, কিন্তু তারা আমাকে সেটা করতে দেয় নাই। তার মানে কি দুইটা, এই যে হেল্প করতে চাওয়া আর একটা হচ্ছে করতে না পারা বা করতে না দেওয়া, দুইটা বিপরীত কন্ট্রাস্ট, এই দুইটাকে কানেক্ট করার জন্য আমরা বাট কোঅর্ডিনেটিং কনজাংশনটা ইউজ করতেছি। অর ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ আস অর ডু ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার, তুমি কি আমাদের সাথে আসতে চাও নাকি আসতে চাও না, আপনাকে অপশন দিচ্ছে দুইটা, অপশন বলা চলে কন্ডিশনস, এটাকে আপনি কন্ডিশনসও বলতে পারেন, তাহলে আর একটু বুঝতে সহজ হবে। ঠিক আছে, কন্ডিশনস, তুমি কি এখানে থাকবে নাকি আমাদের সাথে যাবে, আমাদের সাথে আসলে এখনই আসতে হবে, না আসলে তোমাকে ফেলে আমরা চলে যাব, তার মানে আমি একটা কন্ডিশন দিচ্ছি। সো এক্ষেত্রে আমরা অরটা ব্যবহার করব। ইয়েট মানে কি তবুও, তাই না? এটা বাংলা শুনাইলেও মূলত এটা হচ্ছে মিনিংটা হচ্ছে নেগেটিভ। অল অফ আস ওয়ার্ক রিয়েলি হার্ড টু পাস দ্য টেস্ট, এই টেস্টটাকে পাস করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম, ইয়েট তবুও, উই অল ফেইল্ড, আমরা সবাই ব্যর্থ হয়েছি,
আমরা ব্যর্থ হয়েছিলাম, কন্ট্রাস্ট বিপরীত, তাই না? এখন দেখেন এইখানে ইয়েট, এখানে বাট, এই দুইটা জিনিস কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, যেগুলো হচ্ছে কন্ট্রাস্ট, রাইট? আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে কন্ট্রাস্ট মিনিংটা হচ্ছে একটু কন্ট্রাস্ট। আচ্ছা, এখন আরেকটা বিষয় একটু দেখেন, আমি আপনাদের কাছে একটু মেনশন করে দেই, সেটা হচ্ছে সো আই ওয়াজ ফিলিং ব্লু, সো আই ডিডেন্ট গো টু অফিস। এখানে ব্লুটা যে দ্বারাটা কি, এটা হচ্ছে ফিলিং সিক দেই, তাহলে বুঝতে সহজ হবে। সিক, সো আই ডিডেন্ট গো টু অফিস। আমি আমি অনেক ক্লান্ত অনুভব করতেছিলাম, ব্লুটা কেটে দিই, তাই আমি অফিসে যাই নাই। রেজাল্ট বা কনসিকুয়েন্স, আপনি একটা কাজ করছেন বা একটা কোনো জিনিসের মধ্যে আছেন, সেটার ওই কাজটার যে একটা রেজাল্ট, ওই রেজাল্টটাকে এক্সপ্রেস করতে আপনাকে সো কোঅর্ডিনেটিং কনজাংশনসটা ইউজ করা লাগবে। সো আমরা অলরেডি এখানে বেশ ইম্পর্টেন্ট কতগুলো কনজাংশন পাইছি। কথা হচ্ছে ভাই এইখানে তো 7টা আছে, মনে রাখা সহজ, শর্টকাট কোনো কোয়েশ্চেন আছে কি না? শর্টকাট একটা টেকনিক আছে, আমি দেখাই দিব, তার আগে আমি আরেকটু সহজ করে দিই। এই যে চিহ্নগুলো দেখতেছেন সবগুলো কিন্তু একমুখী, তার মানে হচ্ছে ফর, সো, অ্যান্ড, এই তিনটা কনজাংশনস দ্বারা এমন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করবে, যেগুলোর মিনিং হচ্ছে আপনার একই দিকে আনে, মানে বিপরীত ধর্মী না। হ্যাঁ, যেরকম হচ্ছে আমি অসুস্থ অনুভব করছিলাম তাই আমি অফিসে যাই নাই, তাই না? তার মানে হচ্ছে কি, এটার সাথে আরেকটা রিলেটেড কানেক্ট করা যাচ্ছে। আর এইখানে দেখেন এই অ্যারো চিহ্নগুলা 4টায় বিপরীত দিকে আছে, অর, ইয়েট, বাট, কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে কি দুইটা সেন্টেন্সের বিপরীত ধর্মী। দেখেন দুইটা দুই দিকে আছে, বিপরীত দিকে মুখ করে আছে। এটার মানে হচ্ছে এইগুলা আপনাকে সবসময় বিপরীত ধর্মী একটা মিনিং দিবে। যেরকম চেষ্টা করছিলাম হেল্প করতে কিন্তু আমি পারি নাই, দুইটা দুই দিকে না, হেল্প করতে চাইছি এক, কিন্তু পারি নাই, তো হেল্পটা আমার এদিকে, না পারাটা এদিকে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই যে দেখেন কনজাংশনস দ্যাট কানেক্ট, যেটা হচ্ছে মিনিংগুলোকে কানেক্ট করে, আর একটা হচ্ছে কনজাংশন দ্যাট কন্ট্রাস্ট ও সেপারেট, যেটা হচ্ছে মিনিংটাকে একটা সেপারেট একটা মিনিং প্রকাশ করে। পরেরটা একটু দেখেন, মনে রাখবেন কিভাবে। ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, এই কনজাংশনগুলো মনে রাখার একটা শর্ট ফর্মুলা, এফ ফর 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 অ্যান্ড, এন হচ্ছে নর, বি বাট, ও অর, ওয়াই ইয়েট, এস সো, এইগুলোর মাধ্যমে হচ্ছে ফ্যান বেস দ্বারা হচ্ছে আপনি কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো মনে রাখতে পারবেন। আচ্ছা, এই গেল কোঅর্ডিনেটিং কনজাংশনস। এখন আসি, আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখলাম, কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো দেখলাম, আরেকটা বাকি আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। সাবঅর্ডিনেটিং কনজাংশনসের কাজটা আসলে কি? এখন কাজটা কি সেটা জানার আগে তো আমাকে জানতে হবে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনসটা আসলে কি। সাবঅর্ডিনেটিং কনজাংশনসটা হচ্ছে একটা মেইন ক্লজ, মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আরেকটা সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করতে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় ওইগুলোই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আমি আরেকটু আগেভাগে বলে রাখি, সাবঅর্ডিনেটিং কনজাংশনসগুলো আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠনে ব্যবহার করে থাকি। এখন এই যে একটা মেইন ক্লজ, এক্সাম্পলটা দেখেন, ইউ মে বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হতাশ হইতে পারো, ইফ ইউ ফেল, তুমি যদি ফেল করো বা ব্যর্থ হও তাহলে তুমি হতাশাগ্রস্ত হতে পারো। এখন দেখেন ইফ ইউ ফেল, জাস্ট এই কথাটা বলে কি আপনি পরিপূর্ণ একটা মিনিং এক্সপ্রেস করতে পারতেছেন? পারতেছেন না। ইফ ইউ ফেল, আমি যদি আপনাকে একটা কথা বলতে যাই, ইফ ইউ ফেল কথাটা বলে আমি চুপ হয়ে যাই, তখন কিন্তু আপনি আমাকে প্রশ্ন করবেন, যে যদি তুমি ফেল করো, আমি ফেল করি, তাহলে কি হবে? আপনি কিন্তু প্রশ্নটা করবেন, কারণ আপনার একটা শোনার আগ্রহ থাকবে।
এবং ওই যে অর্ধ প্রকাশিত একটা সেন্টেন্স, ওইটাই হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিতে হচ্ছে, যার কিনা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। এবং এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট, এই দুইটাকে কানেক্ট করার জন্যে যখন আমি হেল্প নিচ্ছি, ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের হেল্প নিচ্ছি, তখন আমি এই দুটাকে কানেক্ট করার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করব ওইগুলোই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস, এবং এইগুলা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইউ ডোন্ট ট্রাই, তুমি চেষ্টা করো না। ইউ আর ডুমড, তুমি ব্যর্থ হবা। এখন দেখেন, ইউ ডোন্ট ট্রাই, ইউ আর ডুমড, এই ইফটা এখানে বাদ দিলাম। এটা বাদ দিয়ে আপনি জাস্ট এই দুটো চিন্তা করে দেখেন তো কোনো একটা মিনিং দাঁড়ায় কিনা। দাঁড়ায় না, একটা গ্যাপ থেকেই যায়। একটা কি বলে, একটা মিনিংফুল একটা সেন্টেন্স দাঁড়াইতে গেলে তখন কিন্তু আপনার একটা ওয়ার্ড লাগবে এই দুটোকে কানেক্ট করার জন্য। তখন আপনি ইফটা নিয়ে আসতেছেন একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনস, তখন কিন্তু আপনার সেন্টেন্সটা ভালো হবে। ইফ ইউ ডোন্ট ট্রাই, ইউ আর ডুমড, তুমি ব্যর্থ হবা। তুমি যদি চেষ্টা না করো তুমি ব্যর্থ হবা। বুঝতে পারছেন? আপনি এটাকে চাইলে উল্টাও দিতে পারেন, ইউ আর ডুমড ইফ ইউ ডোন্ট ট্রাই। এটা আগেও যেতে পারে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। সো আশা করি সাবঅর্ডিনেটিং কনজাংশনস, কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা বুঝে গেছেন। একটা লিস্ট আপনাদের সামনে ধরায় দেই, তার আগে এখানে কয়েকটা এক্সাম্পল আপনারা একটু দেখবেন যে সাবঅর্ডিনেটিং কনজাংশনসগুলা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার কিছুটা এক্সপ্লেনেশন এক্সাম্পল সহ আমি দিব। প্রথম হচ্ছে কম্পারিজন, তুলনা করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করা হয়। যেরকম দেখেন, সামওয়ান হ্যাজ টু স্ট্যান্ড ইন লাইন ওয়েদার ইটস ইউ অ্যান্ড অর মি, দুইজনের একজনকে লাইনে থাকতে হবে। এখানে কাউকে না কাউকে লাইনে থাকতে হবে, সেটা আমি বা তুমি যে হোক না কেন। তুলনা করতেছে মানে আমাদেরকে একটা লাইনে দাঁড়াইতে হবে, তাই না? এখন যে কম্পারেটিভলি কম পাওয়ারফুল সে লাইনে দাঁড়াবে, যে ক্ষমতাবান সে লাইনে দাঁড়াবে না। তাহলে দাঁড়াচ্ছে কি, এখানে আপনার একটা কম্পারিজন হচ্ছে, তুলনা হচ্ছে আমি নাকি তুমি। এই আমি নাকি তুমির ক্ষেত্রে আপনি ওয়েদার বা ইফ একটা কি বলেন সাবঅর্ডিনেটিং কনজাংশন আপনাকে ব্যবহার করা লাগতেছে। আচ্ছা, কি বলে কনসেশন, সত্ত্বেও লিঙ্ক ক্লজেস বাই কনসিডিং এ পয়েন্ট বিটুইন দেম। সেন্টেন্সটা দেখেন, এক্সাম্পলটা, ম্যাট এনজয়েড হিজ ভ্যাকেশন ডিসপাইট দ্য রেইন। এখন দেখেন, মানে কোনো কিছু একটা হওয়া সত্ত্বেও, মানে সে কোনো কিছু একটা ছাড় দিছে, কোনো একটা কিছু ছাড় দিয়ে হইলেও সে তার যে ভ্যাকেশনটা সেটা এনজয় করছে। যে সে তার ভ্যাকেশনটা এনজয় করছে ডিসপাইট দ্য রেইন, প্রচুর বৃষ্টিপাত হওয়ার পরেও সে তার ভ্যাকেশনটা এনজয় করছে সত্ত্বেও, তাই না? সো আপনি যখন কোনো কিছু একটা ছাড় দিয়ে অন্য কোনো একটা কিছু পাইতে যাইবেন, এরকম একটা মিনিং যখন প্রকাশ করতে যাইবেন, ডিসপাইট, ইনস্পাইট অফ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এই ডিসপাইটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো ডিসপাইট হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। শর্ত, তাই না? কন্ডিশনাল ক্লজ অনেকগুলোই আছে। শর্ত যখন প্রকাশ করতে যাবেন তখনও কিন্তু আপনাকে, যেরকম ইফ একটা কন্ডিশনাল ক্লজ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিন্তু আনলেস, এইগুলো হচ্ছে আপনার হচ্ছে আনলেস বা ইফ। নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে আনলেস, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ইফ। এই কি বলে ক্লজগুলো ব্যবহার করা লাগে। সারা ওন্ট জয়েন দ্য কমিটি আনলেস শি রিসিভস এ রেজ, যদি সে একটা সমর্থন না পায় তাহলে সে কমিটিতে জয়েন করবে না। তাহলে এখানে সারা একটা শর্ত দিয়ে দিয়েছে, যদি না সে একটা সমর্থন না পায় বা তার নাম যদি উচ্চারিত না হয় তাহলে সে কমিটিতে জয়েন করবে না। সো এরকম কন্ডিশনসের ক্ষেত্রে হচ্ছে আমরা আনলেসটা ইউজ করব, তাই না? ম্যানার,
সাবঅর্ডিনেটিং কনজাংশনস অফ ম্যানার। জেসন ran through as if he was being chased, সে এমনভাবে দৌড়াচ্ছিল। ম্যানার বলতে কি, তার একটা সিচুয়েশন, কি বলে, একটা পরিস্থিতি, স্টেট অফ ম্যানার যেটাকে বলে, একটা পরিস্থিতি এখানে তুলে ধরেছে। জ্যাসন এমনভাবে দৌড়াচ্ছিল যেন তাকে কেউ ধাওয়া করতেছে। জ্যাসন র্যান থ্রু, সে এমন দ্রুত দৌড়াচ্ছিল, অ্যাজ ইফ, যেন তাকে কেউ ধাওয়া করতেছিল। প্লেস, ঠিক আছে, প্লেস ডিটারমাইন্স হোয়ার অ্যান অ্যাকশন টেক প্লেস, কোথায় ঘটনাটা ঘটেছে এমন একটা জিনিস আপনি বুঝাইতে যে একটা ওয়ার্ড ইউজ করবেন। কোনো একটা প্লেসের কথা বুঝাইতে গেলে আমরা সাধারণত কি হোয়ার বা কোনো একটা প্লেসের নাম এগুলো বুঝাই। নো ওয়ান নিউ হোয়ার টু ফাইন্ড দ্য বারিড গোল্ড, গুপ্ত মানে কি, যে লোকায়িত যে সোনাটা কোথায় পাওয়া যাবে সেটা কেউ জানে না, কেউ জানতো না যে সেই গুপ্ত ধনটা বা লোকায়িত সোনাটা কোথায় আছে, সেটাকে কোথায় আছে, কোথায় পাওয়া যাবে, কেউ জানতো না। কারণ এপ্রিল লেফট দ্য পার্টি আর্লি বিকজ শি ওয়াজ টায়ার্ড, সে পার্টিটা ছেড়ে গিয়েছে কারণ কি, সে অনেক ক্লান্ত ছিল। টাইম, সময়, সময় বুঝাইতে সাধারণত কি হোয়েন, তারপর হচ্ছে বিফোর, আফটার, এগুলো বুঝে আমরা সাধারণত সময়ের বুঝাই থেকে ব্যবহার করি। যেরকম আই উইল মো দ্য লন আফটার ওয়াচিং দ্য গেম, গেমটা করার পরে হচ্ছে আমি এই কাজটা করব, রাইট? সো এই ক্যাটাগরিগুলো যদি আমরা একটু ধরে রাখি আমাদের বুঝতে অনেকটাই সহজ হবে যে কোনটার পরে কোনটা করা লাগবে। কতগুলা সাবঅর্ডিনেটিং কনজাংশনসের লিস্ট আমি এখানে দিয়ে দেই, আপনারা এটা নোট করে রাখবেন এবং আপনারা চেষ্টা করবেন এই যে টাইম রিলেটেড কনজাংশনস, কনসেশন, কজ, কন্ডিশন, প্লেস কনজাংশনস, এই মানে এই জিনিসগুলার মিনিং প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে কনজাংশনসগুলো ইউজ করি, এই যে আমি এখানে অনেকগুলো চার্ট আকারে দিয়ে দিয়েছি, আপনারা করবেন কি এগুলা নোট করবেন এবং প্রত্যেকটা কনজাংশনস দিয়ে চেষ্টা করবেন অন্ততপক্ষে একটা কি দুইটা করে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে। বেনিফিটটা কি হবে, আপনি যখন একটা সেন্টেন্স পড়েন, হ্যাঁ, যখন জাস্ট রিডিং পড়ে গেলেন, এটা যতটুকু না আপনার মাথায় বেশি দিন স্টে করবে তার থেকে বেশি ওইটা স্টে করবে যদি আপনি ওই ওয়ার্ডগুলো দিয়ে আপনি নিজে দুইটা সেন্টেন্স মেক করার ট্রাই করেন। তখন হচ্ছে আপনার মাথায় এগুলো বেশি থাকবে, যেটাকে বলা হয় স্মার্ট স্টাডি। ওকে, সো আমরা মোটামুটি আমাদের বেসিক কনসেপ্টটা পেয়ে গেছি, একটু বেশ সময় নিয়ে ফেলছি, আই এম সরি। একদম বেসিক জিনিস, স্ট্রাকচার ওয়াইজ, ফাংশন ওয়াইজ, গঠনগত আর একটা কার্যের কি বলে যে কার্যগত দিক থেকে। এই অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এইগুলো আসলে এখন সময়ে মানে আমাদের যে বর্তমান সময়টা আছে এগুলো অ্যানালাইসিস করার আসলে খুব একটা যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না, এটা আপনারা সবাই পারবেন। যে কয়েকটা জায়গায় আমরা কনফিউজড হই সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স অ্যান্ড দ্য নিউ ওয়ান কম্পাউন্ড কমপ্লেক্স। 45তমতে মনে হয় এখান থেকে দুইটা প্রশ্ন আসছে সেন্টেন্স থেকে, একটা খুব সম্ভবত ইম্পারেটিভ আর একটা ছিল এই আপনার স্ট্রাকচার, এই দুইটা থেকে দুইটা প্রশ্ন আসছিল। আর বাকি যে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করা হয়েছে সেখানে দেখে গেছে আপনার সেন্টেন্স থেকে কোয়েশ্চেন একটা কি দুইটা মোটামুটি সববারই আসছে, এক এক সময় এক একটা রূপে আসছে। কখনো দিছে ট্রান্সলেশন, কখনো দিছে হচ্ছে কারেকশান, কখনো দিছে হচ্ছে আপনার যেমন ভয়েস, হ্যাঁ ভয়েসও কিন্তু সেন্টেন্সের একটা পার্ট, যদি আজকে আমরা সেটা করব না, ভয়েস জন্য আমরা আলাদা একটা ক্লাস নিব। সো আজকে আমরা এই সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড এবং তারপরে ক্লজগুলো নিয়ে মূলত আলোচনা করব। হ্যাঁ, এখন একটু প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই আলোচনাগুলো একটু করি, আমরা একটু প্র্যাকটিসের থ্রুতে। হ্যাঁ, এখানে একটু খেয়াল করে দেখেন, একটা কোয়েশ্চেন দিয়েছি আমি, মাদার তেরেসা ওপেন্ড এ হোম ফর দ্য অরফান চিলড্রেন। মাদার তেরেসা কি করছে, একটা এতিমখানা বানাইছে বা কি বলছে বাচ্চাদের জন্য বা এতিম বাচ্চাদের জন্য একটা ঘর বানাইছে। প্রশ্ন হচ্ছে হুইচ টাইপ অফ সেন্টেন্স ইজ দিস, এইটা
কোন সেন্টেন্সে আছে। এখন ধরেন আমরা কোন সেন্টেন্স এটা সেটা অ্যানালাইসিস করতে যাওয়ার আগে বা এটা বের করতে যাওয়ার আগে আমরা সেন্টেন্সটাকে একটু ঘাটাঘাটি করি, এটা অ্যানালাইসিস করি সেন্টেন্সটার মধ্যে আসলে কি কি আছে। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে এটা কোন সেন্টেন্স, ওই সেন্টেন্সের যে প্রপার্টিসগুলো আছে ওটার সাথে মিলায় তারপর আমরা এটা বের করব। বলতে পারেন যে এত জটিল করে পড়ার কি আছে, রুলসগুলো বলে দেন, সেই রুলসগুলোর সাথে মিলায় পড়ে ফেলবো, হয়ে গেল না। আপনি একটু ট্যাকটিক্যালি পড়েন, বেনিফিটটা হবে কি, একটু উল্টা মেথডে পড়লে মাথায় থাকে বেশি দিন, লাইফ টাইম এটার বেনিফিট বুক করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই আমরা জানি যে একটা কি বলে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা কমপ্লিট একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট এবং তার একটা ফাইনিট ভার্ব মাস্ট থাকবে। সো আমরা আগে করব কি, ভার্বটা যদি খুঁজে বের করতে পারি, ভার্বের আগেই তো সাবজেক্ট বসে, ভার্বটাকে যদি বের করতে পারি তাহলে আমরা সাবজেক্টটা পেয়ে যাব। পুরা সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখি, অপেন্ড হচ্ছে আপনার কি, ফাইনিট ভার্ব, তাই না? সো ভার্বের আগে যে অংশটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, রাইট? সো এখানে মাদার তেরেসা সাবজেক্ট। দেখেন আমি একটু সিম্পল ব্যাপারগুলো একটু বিস্তারিত বলতেছি, কারণ আমার বিশ্বের সবাই যে সেম লেভেলের ব্যাপারটা সেরকম না। আচ্ছা, তার মানে কি সাবজেক্টের পরে যা বসে ওইটা কি অবজেক্ট বা অবজেক্টের কমপ্লিমেন্ট আদার্স অনেক কিছু হইতে পারে, এই ব্যাপারগুলো আমরা ক্লজে আলোচনা করব। সো এখন দেখেন আমরা সাবজেক্ট পাইলাম সেন্টেন্সটার মধ্যে, তারপর হচ্ছে একটা ভার্ব পাইলাম প্লাস একটা অবজেক্ট পাইলাম। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা সাধারণত হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা ফুল সেন্টেন্সের একটা স্ট্রাকচার, রাইট? একটা ফুল সেন্টেন্সের একটা স্ট্রাকচার আমি পাইলাম। তাইলে আমি একটা ক্লজ এবং এটার একটা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ পাচ্ছে, একটা সেন্টেন্সের গঠনগত দিক থেকে যা যা দরকার সবগুলো এই জায়গায় আছে। এখন এই যে ব্যাপারগুলা কোনটার সাথে মিলে, উপরে যে আমি এখানে কয়েকটা লিখছি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, কোনটার সাথে মিলে, আপনার একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, তার একটা সাবজেক্ট থাকে এবং একটা সিঙ্গেল ফাইনিট ভার্ব, এখানে আর কোনো কি বলে ডিপেন্ডেন্ট ক্লজ বা আদার্স কোনো কিছু নাই, কোনো কন্ডিশনস অ্যাপ্লাই হয় নাই, ওটাকে আপনি সিম্পল সেন্টেন্স হিসেবে মার্ক করে ফেলবেন, তাই না? এখন সিম্পল সেন্টেন্স নিয়ে তো আমি এইভাবে দিলাম যে এটা কেমন সেন্টেন্স। এখন আরেকটা সেন্টেন্স এখানে দিই, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। ভাইয়া আপনি তো একটু আগে বললেন সাবজেক্ট থাকবে, তারপরে একটা ফাইনিট ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, ওইটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এইখানে তো একটা এক্সট্রা ক্লজ আসছে, তাই না? একটা ক্লজ আসছে বা একটা ফ্রেজ আসছে। সো এইটাকে আপনি কি বলবেন? আপনার যে ফ্রেজটা আসছে, আপনি ফ্রেজটাতে একটু খেয়াল করবেন যে এই ফ্রেজটার মধ্যে কোনো ভার্ব আছে কিনা, ভার্ব আছে কিনা, বা পুরা যে সেন্টেন্সটা, সেন্টেন্সের মধ্যে আপনার ফাইনিট ভার্ব কয়টা। যদি দুইটা থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে দুইটা কি আলাদা আলাদা ক্লজ কিনা। যদি দেখেন একই সেন্টেন্সের মধ্যে দুইটা ফাইনিট ভার্ব, তাহলে সেন্টেন্সটাই ভুল। কিন্তু এখানে আমরা দেখতেছি কি উইদাউট ওয়ার্কিং, এটা ভার্ব প্লাস আইএনজি, মানে কি জিরান্ড, আর জিরান্ডকে নাউন হিসেবে কাউন্ট করা হয়। সো এইটার মধ্যে কোনো ধরনের ভার্ব নাই, তো ভার্বটা আছে কই, কমার পরে। ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবা না। সো এই যে অংশটা আমাকে বলে দিবে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। আগেরটার মতোই এটাও সিম্পল সেন্টেন্স। তাইলে সিম্পল সেন্টেন্সের মোটামুটি কয়েকটা প্রপার্টিজ আমরা অলরেডি পেয়ে গেছি। কি কি প্রপার্টিজ পাইছি? প্রথমটা হচ্ছে কন্টেইনস অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনিট ভার্ব। একটু আগেই আমি ওই যে সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করতে গিয়ে কথাগুলো বলেছি। এবং কন্টেইনস ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
এবং ওই সেন্টেন্সটার মধ্যে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বা আদার্স কোনো কিছু থাকবে না। আচ্ছা, আপনার যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটাই সেন্টেন্স থাকবে, সেইখানে তো আপনার কোনো কনজাংশন ইউজ করার প্রয়োজনই নাই। সো আমি আশা করি প্র্যাকটিসের মাধ্যমে এবং এই ফর্মুলার মাধ্যমে আপনি সিম্পল সেন্টেন্সের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? এখন আরেকটা প্র্যাকটিসের দিকে একটু যাই, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, উই মাস্ট নট বি লেট এলস উই মিস দ্য ট্রেন। এলস উই মিস দ্য ট্রেন, আমাদেরকে অবশ্যই দেরি করা চলবে না, যদি করি বা করলে আমরা ট্রেন মিস করব। একটু খেয়াল করে দেখবেন আপনি এই জায়গায়, এখানে মিনিং আছে কয়টা। আমি বলছি কি, আপনার যে সেন্টেন্সটা পুরোটা থাকবে তো কমা দিয়ে কানেক্টেড হয়েছে বা আলাদা করছে একটা সেন্টেন্সকে। সেন্টেন্সের মধ্যে আপনি সাবজেক্ট খুঁজবেন এবং ফাইনিট ভার্বটা খুঁজবেন। এখানে মাস্ট নট বা মাস্ট, এটাকে যদি আমি ফাইনিট ভার্বটা ধরি, আরেকটা কি আছে, উইল। এখন দেখেন ফাইনিট ভার্ব এখানেও আছে এখানেও আছে, তার মানে কি এটারও আবার একটা সাবজেক্ট আছে, এটারও একটা সাবজেক্ট আছে, তাই না? যদিও এই উই আর এই উই দুইটা একই, মানে একই জিনিস, আমরাই, অন্য কোনো কিছু বোঝায় নাই, বাট সাবজেক্টও দুইটা আছে, ভার্বও দুইটা আছে। তার মানে কি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট একটা ক্লজ নাই, তার মানে ক্লজ আছে এখানে দুইটা। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মূল কথা থাকবে, তার একটা ফাইনিট ভার্ব থাকবে, তার একটা সাবজেক্ট থাকবে। তা এই যে ক্রাইটেরিয়াগুলো দেখে আমি বুঝতে পারতেছি এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় তাহলে আপনাকে তো একটা সেন্টেন্সের মধ্যে এভাবে রাখতে পারবেন না। আপনাকে এটা একটা মিনিংফুল স্ট্রাকচার দাঁড় করাতে গেলে আপনাকে এখানে কতগুলা কানেক্টর ইউজ করা লাগবে। তো কানেক্টর কোনটা ইউজ করবেন? আপনি কি কোঅর্ডিনেটিং কানেক্টরগুলো ইউজ করবেন নাকি সাবঅর্ডিনেটিংগুলো ইউজ করবেন? এটা দেখার আগে আপনাকে দেখতে হবে আপনার যে দুইটা ক্লজ আছে দুইটাই কি ইন্ডিপেন্ডেন্ট, নাকি দুইটাই ডিপেন্ডেন্ট, নাকি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। যদি দেখেন দুইটাই ইন্ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে আপনাকে কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো ইউজ করা লাগবে। আমি যদি এখানে এলসের জায়গায় অর দেই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়, আমার বুঝতে সহজ হয়, তাই না? সো যেমন ধরেন উই মাস্ট নট বি লেট অর উই উইল মিস দ্য ট্রেন, আমাদের দেরি করা চলবে না নতুবা আমরা ট্রেনটা মিস করব। সো এই যে স্ট্রাকচারটা, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা কানেক্ট হবে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার কি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা কানেক্টেড হবে। ওই যে ফ্যান বয়েজের যেগুলো বলছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা কানেক্টেড হবে, তখন আপনি এটাকে বলবেন কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমরা পেয়ে গেলাম। আরেকটা প্র্যাকটিস দেখি, একটু দেখেন। এখানে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন সেন্টেন্স থেকে যে প্রশ্নগুলো আসে সবসময় যে একই রকমভাবে আসে না, একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা কোন সেন্টেন্স, অথবা আপনাকে বলবে নিচের কোনটার মধ্যে বলে কি বলছে কোনটা কোন বা কোনটা কম্পাউন্ড সেন্টেন্স বা কোনটা কমপ্লেক্স। আবার দেখে একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে বলবে এটাকে কমপ্লেক্সে অথবা সিম্পলে কনভার্ট করো। এরকম বিভিন্নভাবে আপনার কাছে কিন্তু প্রশ্ন আসতে পারে। মোদ্দা কথা, আপনার যদি ফর্মুলা ক্লিয়ার থাকে, জানা থাকে, বেসিক ক্লিয়ার থাকে, যেভাবে আসুক না কেন আনসার আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আমাকে জানতে চাইছে কম্পাউন্ড সেন্টেন্স কোনটা। প্রথমটা দেখেন, সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান ওয়ে। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচারটা কি পাইছি? স্ট্রাকচারটা ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশনস প্লাস আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই তো। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি সেটা তো আশা করি জানেন, সেটা তো আর বলার কোনো কিছু নাই।
এখন আমাকে দেখতে হবে যে এই স্ট্রাকচারের সাথে মিলে কোনটা। এখানে কমা দ্বারা দুইটা আলাদা আলাদা ভাগ করা আছে, এখানে তো কোনো ভার্বেই নাই, এটা তো জিরান্ড নাউন হিসেবে কাজ করতেছে, সাবজেক্ট। এইখানে শুধুমাত্র একটা আছে, তার মানে কি সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, পুলিশটাকে দেখা মাত্র চোরটা দৌড়ে পালালো। সুতরাং এইখানে আপনার কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডাবল নাই, সুতরাং এটা আপনার কম্পাউন্ড না, এটা কি সিম্পল সেন্টেন্স। দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে, চোরটা পুলিশটাকে দেখলো এবং দৌড়ে পালালো। একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু দ্য থিফ র্যান, দ্য থিফটা এখানে উজ্জ আছে, লুকায়িত অবস্থায় আছে। কারণ কি, বারবার মানে যখনই আপনার সাবজেক্টটা একই থাকবে, মিনিংটাও একই থাকবে, ওই সাবজেক্টটাকে আপনার দুইটা ক্লজে বারবার রিপিট করার প্রয়োজন নাই। এটা হচ্ছে কি বলে এটাকে, শব্দের যে ঝনঝনানি বলে সেটা একটু বেশি, বা মানে বাহুলতা বা এরকম কিছু একটা মনে হয়, বাংলায় জানি কি বলে। দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড রেন ওয়ে, সে পুলিশটাকে দেখলো এবং দৌড়ে পালালো। এটার মধ্যে দেখেন সাবজেক্টটা আছে স দ্য পুলিশ। এখন এই যে র্যান অ্যাওয়ে, কেন এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটাও পাস্ট ফর্ম, দ্যাটস ওয়াই দুইটা কি ঠিক আছে, গ্রামাটিক্যালি জায়গায় ঠিক আছে। আপনি এখানে দ্য থিফটা বসান, দ্য থিফটা বসালে আপনার ব্যাপারটা একদম পরিষ্কার। দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড দ্য থিফ রান অ্যাওয়ে, এই জায়গায় আমি দ্য থিফটা কেটে দিলেও কিন্তু আমার সেন্টেন্সের মিনিং একই থাকতেছে। এখানে একটা ফাইনিট ভার্ব আছে, এইখানে ফাইনিট ভার্ব আছে, এই ফাইনিট ভার্বের একটা সাবজেক্ট আছে, এখানেও আছে, বাট আমি উজ্জ্ব রাখছি, এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা আমার সেন্টেন্সটা কানেক্টেড। সুতরাং এই সেন্টেন্সটাই হচ্ছে আমার কারেক্ট আনসার বা কম্পাউন্ড সেন্টেন্স। বাকি জিনিসগুলো আমার দেখার প্রয়োজন নাই, আনসার আমি পেয়ে গেছি। সো কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হয় আশা করি ধরতে পারছেন। এখন ওই যে আরেক রকম একটা দিল, সেটা হচ্ছে কি, উইদাউট মুভিং ইউ উইল ডাই, যদি কি বলে মুভ না করা ছাড়া তুমি বাঁচবা না বা তুমি মরে যাবা। আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি যে উপর থেকে আপনার টন কেটন লোহা পড়তেছে, আমার মাথার উপর পড়তে পারে, এখান থেকে না হলে নিশ্চিত আমি মারা যাব। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কারণ কি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং এখানে কোনো কানেক্টর বা আদার্স কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনো কিছুরই প্রয়োজন নাই। এখন এটাকে আমার কি করা লাগবে, কম্পাউন্ড করা লাগবে। ঠিক আছে, মুভ নট টু ডাই, দেখেন মুভ নট টু ডাই মানে কি, গ্রামাটিক্যালি কি কোনো এখানে আসে? আপনি যদি স্পিকিং করেন সেক্ষেত্রে বলতে পারেন মুভ নট টু ডাই, মানে না মরার জন্য এখান থেকে সরে যাও, বাংলা ভাষায় যদি বলি আর কি। মুভ টু লিভ, হ্যাঁ মানে বাঁচার জন্য সরো। মুভ অর ডাই, এই সেন্টেন্সটার সাথে আমার মিনিং ঠিক রেখে আমাকে ট্রান্সফরমেশনটা করতে হবে। ডোন্ট মুভ নট টু লিভ, ঠিক আছে? যদি বাঁচতে না চাও তাহলে নইরো না, তাই না? এখন দেখেন এই যে দিলাম ডোন্ট মুভ, এটা ভার্ব, আচ্ছা এটা তো যেটা আছে নট টু লিভ, আমার কানেক্টর কই? কানেক্টর তো নাই। টু লিভ এটা তো ইনফিনিটিভ, এটা তো আর ফাইনিট ভার্ব হইল না, সুতরাং এটাও না। একমাত্র আছে এই যে ফাইনিট ভার্ব, এখানে ফাইনিট ভার্ব। একটা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টে উজ্জ রাখি, যেরকম ডু দ্য জব, হ্যাঁ ইউটা উজ্জ থাকে, ইউ ডু দ্য জব। এখানে ইউ মুভ অর ইউ ডাই, এই দুইটা জায়গায় ইউটা আমরা উজ্জ রাখছি। সো এখানে দুইটা ফাইনিট ভার্ব আছে, দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। সুতরাং এটাই হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডের ফর্মুলা কি সেটা যদি আপনারা জানেন তাইলে আপনাদের আসলে এত কষ্ট করার কোনো প্রয়োজনই নাই। আরেকটা প্র্যাকটিস দেখেন, এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট। অ্যাজ সুন অ্যাজ মানে কি, হ্যাঁ যে একদম তাড়াহুড়া করে, যেতে না যেতেই, করতে না করতেই, মানে এটা হইতে না হইতেই, মানে এত তাড়াহুড়া যে একদম যাইতে না যাইতে আমি সব কিছু করে ফেলছি। অ্যাজ সুন অ্যাজ যেতে না যেতেই, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট মানে বিদ্যুৎটা যেতে না যেতেই, দ্য থিফ এন্টার্ড দ্য হাউস, বিদ্যুৎ যেতে না যেতেই কি করছে, চোরটা ঘরে প্রবেশ করছে। তার মানে সে আগে থেকে ওত পেতে বসেছিল, যখন ইলেকট্রিসিটি যাবে সে ঘরে ঢুকে পড়বে।
তার মানে হচ্ছে এক ইলেকট্রিসিটি গেছে আর সাথে সাথে সে ঘরে ঢুকছে, জাস্ট ফার্স্ট অ্যাটেম্পটেই সে নিছে, ন্যানো সেকেন্ডের মধ্যে সে কাজটা করছে। এখন এটাকে আমাকে কম্পাউন্ড বানাইতে হবে। দেখেন আপনি যখন একটা সেন্টেন্সকে ট্রান্সফর করবেন বা একটা মিনিং দ্বারা করাইতে যাবেন, আপনি গ্রামাটিক্যালি সেটাকে অ্যানালাইসিস করার আগে আপনাকে অবশ্যই ওই সেন্টেন্সের মিনিংটাকে ধরা লাগবে। মিনিংটা না ধরতে পারলে তো আপনি বুঝবেনই না যেটাকে কোন সেন্টেন্সে আসে বা কোন জায়গায় নিতে হবে। আপনি একটা সেন্টেন্সের মিনিং জানেন না, আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে কতটুকু আগাইতে পারবেন? আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা তখনই প্রপারলি অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি সেন্টেন্সের মিনিংটা প্রপারলি ধরতে পারবেন। এখানে অ্যাজ সুন অ্যাজ হচ্ছে কি যেতে না যেতেই। এখন কম্পাউন্ড যেহেতু আমাকে করতে হবে, আমাকে ওই স্ট্রাকচারটা ফলো করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশনস প্লাস আরেকটা ইন্ডিপেন্ডেন্ট, তাই না? অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোনগুলো সেগুলো তো আমি জানি। এই স্ট্রাকচারটা এখানে ফলো করা লাগবে কোন জায়গায় আছে। আচ্ছা, দ্যাট প্রথমটা কি, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট অ্যান্ড দ্য থিফ এন্টার্ড দ্য হাউস। একদম সিম্পল। হ্যাঁ, ইলেকট্রিসিটিটা চলে গেছে আর চোরটা ঘরে প্রবেশ করছে, রাইট? ক্লোজলি যায়, ক্লোজলি যায়। ওকে ফাইন, বাকিগুলো দেখি, তারপরে আমরা দেখি। বাই দ্য টাইম দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট দ্য থিফ এন্টার্ড দ্য হাউস। বাই দ্য টাইম, বাই দ্য টাইম মানে কি? বাই দ্য টাইম মানে হচ্ছে বিদ্যুৎ যাওয়ার সাথে, বিদ্যুৎ যখন মানে কি বলছে, যখন গেছে বা বিদ্যুৎটা যাওয়ার সময়, বিদ্যুৎটা যাওয়ার সময় সে হচ্ছে ঘরে ঢুকছে। বাট আমাকে বলছে কি অ্যাজ সুন অ্যাজ, যেতে না যেতেই আমি একটা পা সামনে দিয়ে রেডি হয়ে বসে রয়েছি যে এখনই বিদ্যুৎটা যাবে আর আমি এক দৌড়ে ঘরে ঢুকে যাব। কিন্তু এখানে ব্যাপারটা এই যে একটা দ্রুততা বা একটা ইন্টেন্সনেস যা আছে, ইন্টেন্সিটিটা এখানে বুঝাইতে পারতেছে না এই বাই দ্য টাইম। ওকে ফাইন, পরেরটা দেখি। দ্য থিফ এন্টার্ড দ্য হাউস আফটার গোয়িং দ্য ইলেকট্রিসিটি। বিদ্যুৎ যাওয়ার পরে চোরটা ঘরে প্রবেশ করছে। একটু খেয়াল করেন, এখানে কি সে পরে গেছে? হ্যাঁ, একদম যাইতে না যাইতে, এটাকে আপনি আফটার হিসেবে বললে আফটার আর অ্যাজ সুন এজের মিনিংটা একরকম না। একটা হচ্ছে একটার পরে আর একটা সিকুয়ালি হয়েছে। হ্যাঁ, প্রথমে আমি ভাত খাইছি, ভাত খাওয়ার পরে আমি হচ্ছে মাছের মাথা খাইছি, তারপরে গরুর মাংস খাইছি, তারপরে আমি হাত ধুয়ে উঠে গেছি। সিকুয়ালি আমি এক একটা কাজ করে গেছি, সেক্ষেত্রে আমি আফটার। বাট একটা শেষ করতে না করতে আর একটা হাত দিয়ে দিছি, মানে খুব রিপিটেডলি, একটা ক্লোজলি কানেক্টেড, এরকম মিনিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাজ সুন এজটা আনবেন। পরেরটা দেখেন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট অ্যান্ড দ্য থিফ এন্টার্ড দ্য হাউস অ্যাট ওয়ান্স। দ্য, এখন এই যে সেন্টেন্সটা, এই পুরোটার সাথে এ নাম্বারটার একেবারে হুবহু কানেকশন, জাস্ট এখানে আমি অ্যাট ওয়ান্স আনছি, এখানে অ্যাট ওয়ান্সটা নাই। প্রশ্ন হচ্ছে অ্যাট ওয়ান্স মানে কি? অ্যাট ওয়ান্স মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। যখন আমি এটাকে কনভার্ট করতেছি তখন আমি অ্যাট ওয়ান্সটা রাখছি, যে একদম যেতে না যেতেই আমি সাথে সাথেই ঘরে ঢুকে পড়ছি। বুঝতে পারছেন ব্যাপারটা? সো এইখানে জাস্ট অ্যাট ওয়ান্সটা গ্রামাটিক্যালি দেখেন কারেক্ট। আমি কেন অর্থ ধরতে বলতেছি, গ্রামাটিক্যালি আপনি এখানে যান, সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স দেখেই বোঝা যাচ্ছে। এক্সাম হলে তো বসে বলবেন আমি তো কারেক্ট আনসার দিয়ে চলে আসছি, আইসা দেখবেন নাই। কারণ কি, অ্যাজ সুন এসের যে মিনিংটা, ট্রান্সফর্মটা, ওইটা আপনি মিস করে আসছেন। এই অ্যাজ সুন এসের কারণে আমি এখানে অ্যাডভান্সটা নিয়ে আসছি, আমার এই জন্য ডি নাম্বারটা কারেক্ট আনসার হয়ে গেছে। বাট এই সেন্টেন্সটার আমাকে কম্পাউন্ড করতে বলছে, বাট গ্রামাটিক্যালি কিন্তু এটাও কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? সো আশা করি ব্যাপারগুলো আপনারা ধরতে পারতেছেন যে স্ট্রাকচার জানলেও হবে না, মিনিংটাও জানতে হবে। খুব সিম্পল। এখন আরেকটা দেখেন, এখানে আমি কোনো অপশনই রাখতেছি না, এখানে কোনো অপশন রাখতেছি না। এক্সারসাইজ নাম্বার 7 কোনো অপশনেই রাখতেছি না। এই ব্যাপারটা আমরা একটু দেখব। আমি এখানে বলতেছি কি, সিন্স অথবা অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স। যেহেতু সে অসুস্থ ছিল, ওয়াজ পাস্ট ফর্মের একটা সেন্টেন্স, হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, সে কনফারেন্সে উপস্থিত হইতে পারে নাই। এটাকে আমাকে কি করতে হবে? কম্পাউন্ড করা লাগবে। আমি কিন্তু এখানে কোনো প্র্যাকটিস দিই নাই, বুঝতে পারছেন? এটাকে আমাকে কম্পাউন্ড করতে হবে। এখন
কম্পাউন্ডের ফর্মুলা তো জানেন অলরেডি, এটাকে আপনাকে কিভাবে করতে হবে সেটা আপনি একটু এখন আপনি তৈরি করবেন। আচ্ছা, কোন কোন জিনিসগুলো এই জায়গায় নিয়ে আসবেন আমি এটা তৈরি করি। প্রথমটা বের করি যে আমি কোনটা জায়গায়, সিন্স আর অ্যাজ, তার মানে কি যেহেতু একটা কন্ডিশন নিয়ে আসছে, আর কন্ডিশনসগুলো কখন আসে, কমপ্লেক্সে। সো এইখানে একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন, আপনি এখানে আরেকটা ট্রিক্স পাইতে পারেন। আপনি যদি আগে বুঝে যান যে সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে অলরেডি আছে, সেটা যদি বের করতে পারেন। সিন্স হি ওয়াজ ইল, এতটুকু বলে আমি থেমে গেলাম। হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, এটা আমি বললাম না। সিন্স হি ওয়াজ ইল, এটা দ্বারা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়? যেহেতু সে অসুস্থ ছিল, আমি বলি চুপ, আর আপনি বলতেছেন যেহেতু সে অসুস্থ ছিল, পরে কি, তার কি হয়েছে, সে বেঁচে আছে না মরে গেছে না কি হয়েছে, কিছু তো বলবেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? এখন ডিপেন্ডেন্ট ক্লজ পরেরটা কি, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আমি যদি সিন্স হি ওয়াজ ইল বা অ্যাজ হি ওয়াজ ইল এটা যদি নাও বলি, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিং অ্যাটেন্ড করতে পারে নাই, অসুস্থ ছাড়া অন্য যে কোনো কারণ হইতে পারে, ডাজন্ট ম্যাটার। তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ইন্ডিপেন্ডেন্ট। এখন একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা কন্ডিশনস দিয়ে এখানে এখানে কানেক্টেড, সিন্স বা অ্যাজ এটা দ্বারা কানেক্টেড। এখন এই সিন্স অ্যাজ এটা সাধারণত কি সাবঅর্ডিনেট কনজাংশনস, আমি কিন্তু আগেই দেখাই দিছি। সাবঅর্ডিনেট কনজাংশন মাধ্যমে যখন একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্টেড হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স। এখন আমি বুঝে গেছি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমি এখন কম্পাউন্ডে কানেক্ট করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে একটু দেখেন। তখন এটাকে আমার কি করতে হবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমাকে এটা প্রথমে ট্রান্সফার করা লাগবে। করার পরে আমাকে কোঅর্ডিনেটিং কনজাংশনস একটা ইউজ করে আমাকে এটা কারেক্ট করা লাগবে বা কম্পাউন্ড করা লাগবে। আমি ধরেন প্রথমটা লিখলাম, আমি জাস্ট সিন্স অ্যাজটা তুলে দিলাম, হি ওয়াজ ইল, খেয়াল করেন হি ওয়াজ ইল। আচ্ছা, আমি একটা কম্পাউন্ড রেডি করলাম। এখন আমি কনজাংশনটা না দিই আরেকটা কি বলে এখানে ব্ল্যাঙ্ক রাখি, রাখি হচ্ছে আরেকটা ইন্ডিপেন্ডেন্টে রেডি করি। একটা তো ইন্ডিপেন্ডেন্ট এখানে রেডি আছে, হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, রাইট? সো অলরেডি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি বানায় ফেলছি, একটা জায়গা বাকি আছে, এখন এই জায়গাটা বসাইতে হবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশনস, যেটা কিনা এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই যে এটা আরেকটা হচ্ছে এটা, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে প্রপারলি কানেক্ট করে, রাইট? হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, যার জন্যে বা যে কারণে বা যার ফলশ্রুতিতে সে হচ্ছে আপনার কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারে নাই। সেক্ষেত্রে আমরা এখানে একটা ইউজ করবো, সেটা হচ্ছে অতএব বা সো। হ্যাঁ, যেহেতু সে অসুস্থ ছিল, সে কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারে নাই, তার মানে একটা রিজনের কারণে সে একটা অ্যাটেন্ড সে করতে পারে নাই। সো ওই রিজনটার সাথে মিলাই দিব। যেমন ধরেন আপনি হি ওয়াজ ইল, সো হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, গ্রামাটিক্যালি কারেক্ট, রাইট, কোনো সমস্যা নাই। এখন আমি আরেকটা দিলাম, হি ওয়াজ ইল অ্যান্ড দেয়ারফোর, এবং সেজন্যে হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, সে অসুস্থ ছিল এবং সেজন্য সে কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারে নাই। সে অসুস্থ ছিল তাই সে কনফারেন্স অ্যাটেন্ড করতে পারে নাই, সে অসুস্থ ছিল তাই এবং সেজন্য সে কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারে নাই। এই যে সেন্টেন্সটা, এটার সাথে কোন বাংলা ট্রান্সফরমেশনটা ভালো যাচ্ছে? ভালো যাচ্ছে অ্যান্ড দেয়ারফোর, অ্যান্ড দেয়ারফোর, এই হি ওয়াজ ইল অ্যান্ড দেয়ারফোর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখন ধরেন সেন্টেন্সের যে অপশনের মধ্যে আপনার সো দেওয়া আছে একটা দিয়ে, আরেকটা হচ্ছে অ্যান্ড দেয়ারফোর, আরেকটা জাস্ট অ্যান্ড দিয়ে আছে যে হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স। আপনি তো কনফিউজড, আনসার তো তিনটাই হয়।
বাট অপশনে কিন্তু আপনাকে বলে দেয় চুজ দ্য বেস্ট আনসার। সো ওই জায়গায় কনফিউজড হওয়া যাবে না। আমি এই জায়গায় রুলসটা একটু দিয়েছি, আপনারা কাইন্ডলি এই জায়গাটা একটু মাথায় রেখে দিবেন, ভুলবেন না, হ্যাঁ। সিন্স এস থাকলে এটাকে বাদ দিতে হবে পরের ক্লজের আগে অ্যান্ড বা অ্যান্ড দেয়ারফর বা অ্যান্ড সো। এখানে অ্যান্ড অথবা অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর, এই জিনিসগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে এটাও আপনার একটা কারেক্ট সেন্টেন্সে পরিণত হবে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কীভাবে আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে কনভার্ট করবেন। এখন এই যে আমি এটাকে কনভার্ট করলাম কম্পাউন্ডে, কম্পাউন্ড থেকে যখন আমাকে বলে এই সেন্টেন্সটা দিয়ে যদি বলে যে আপনি এটাকে কি করতে হবে, কমপ্লেক্সে কনভার্ট করেন, এটা কি খুব কঠিন কোনো কিছু হবে? সেম ফর্মুলা সেম জিনিস, জাস্ট কমপ্লেক্সের যে ফর্মুলা ওইটাতে ফালাই দিতে হবে, আর কোনো কিছু না। কমপ্লেক্সের মধ্যে হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কানেক্টেড থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাটস অল, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। এখানে আর কোনো কিছুই নাই। একটু ডিফারেন্ট, ইফ বা আনলেস এরপরে ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকলে ইফ কখন আমরা ব্যবহার করি? অ্যাফার্মেটিভ মিনিং, ঠিক আছে। অ্যাফার্মেটিভ ক্লজের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি। আনলেসটা কখন ব্যবহার করি? নেগেটিভ একটা মিনিংয়ের ক্ষেত্রে। নেগেটিভ ক্লজের ক্ষেত্রে আমরা হচ্ছে আনলেস ব্যবহার করি। আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে যদি না, যদি না, ঠিক আছে, যদি না। সো ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। একটা প্র্যাকটিস করেন, দেখেন এখান থেকে, ইফ দ্য ওয়েদার ইজ নট ফাইন উই ওন্ট গো আউট। ইফ একটা সাবঅর্ডিনেট কনজাংশনস। এখন ধরেন আমি এটাকে জাস্ট পিছনে নিয়েছি, মানে উই ওন্ট গো আউট ইফ দ্য ওয়েদার ইজ নট ফাইন। এটাকে আমার করতে হবে কি? কম্পাউন্ড করা লাগবে। এখন কথা হচ্ছে আমি কম্পাউন্ডটা করবো কিভাবে? হ্যাঁ, আমি একটু বানাই দিই। এতক্ষণ আমি তো জানি অলরেডি যে কিভাবে আমার করা লাগবে, কারণ ফর্মুলা আমি জানি। ফর্মুলা যেহেতু আমি জানি, আমার এটা কোনো বিষয়ই না। প্রথমটা দেখেন, কম্পাউন্ড। আমাকে যে কি লিখতে হবে সেটা হচ্ছে কি বলে এটাকে, লেট। কেন আমি এটা ইউজ করতেছি? ওই যে যদি না, কারণ কি এখানে ইউ ছাড়া, ইফ ইউ ডু দ্য জব ইউ উইল সাকসিড, তাই না? এখন আমার ইউ তো নাই, এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টাইপ কিছু একটা আছে। ইফ দ্য ওয়েদার কি, ইফ দ্য ওয়েদার ইজ নট ফাইন উই ওন্ট গো আউট। এই জায়গায় আমাকে কী করতে হবে কি? লেট ইউজ করা লাগবে। লেট দ্য ওয়েদার বি ফাইন অর অথবা এলস উই ওন্ট গো আউট। পরিবেশটাকে সুন্দর হইতে দাও। দেখেন, অন্য সময় যখন পজিটিভ কোনো একটা সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ মিনিং থাকতো এবং সেখানে ইউ থাকতো, তখন কিন্তু আমি জাস্ট ইফটা তুলে দিয়া আমি এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন আই না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানায় কম্পাউন্ড বানায় ফেলতাম। জাস্ট একটা সাবজেক্টের কি বলে এটাকে, নাম্বার চেঞ্জ হয়েছে, কি বলে ফার্স্ট পারসন চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড পারসন। একটা থার্ড পারসন চলে আসার কারণে পুরা স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে। লেট দ্য ওয়েদার বি ফাইন অলস উই ওয়ন্ট গো আউট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে কীভাবে এটা করা লাগবে। থার্ড পারসন যখন চলে আসবে বা ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট, তখন লেট চলে আসবে। লেট দ্য ওয়েদার বি ফাইন, পরিবেশটাকে একটু ভালো হইতে দাও বা সুন্দর হইতে দাও, আদারওয়াইজ বা অন্যথায়, নতুবা আমরা বাইরে যাব না। পরেরটা দেখেন, হি নট অনলি লুক আফটার হার বাট অলসো প্রোভাইডেড হার এডুকেশন।
এখন দেখেন এতক্ষণ তো বলছিলেন যে এটা কি, আমি এখানে জাস্ট এটা বলতেছি যে এটা কোন সেন্টেন্স। আমি এখানে আপনাকে জাস্ট বলছি যে একটু খেয়াল করবেন যে এখানে কোন সেন্টেন্স। স্ট্রাকচারের দিকে যদি খুঁজেন তাহলে তো এখানে আপনার কম্পাউন্ডের স্ট্রাকচারের সাথে মিলে না, খালি চোখে যদি দেখি, বাট কম্পাউন্ডের সাথে মিলে। একটু খেয়াল করবেন, নট অনলি আর বাট অলসো এইগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস। এগুলো কি? এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস। আমি একটু মার্ক করে রাখি। কোরিলেটিভ কনজাংশনসগুলো কম্পাউন্ডের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এই যে হি নট অনলি লুক আফটার হার বাট অলসো হি, এটা আমি ব্র্যাকেটে রাখি, হি provided for her education, he provided for her education, আরেকটা হচ্ছে he look after her, তাই না? এখন he looked after her, সে তার দেখভাল করছে, তার চিকিৎসার শিক্ষার ব্যবস্থাও সে করছে, বা শিক্ষা ব্যবস্থাকে সরবরাহ করছে। সো দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আপনি হিটা নিয়ে আসছেন। এখন নট অনলি বাট অলসোর ব্যবহারটা তো বুঝতে হবে, এটা আমি অলরেডি বলে দিছি। এই যে নট অনলি বাট অলসো, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কোরিলেটিভ কনজাংশনস। কোরিলেটিভ কনজাংশনসগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ওকে, কোরিলেটিভ কনজাংশনস। ওকে ফাইন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে এই স্ট্রাকচারটাও হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল। আশা করি বুঝতে পারছেন। সো কম্পাউন্ড সেন্টেন্স যে আমরা এতক্ষণ অ্যানালাইসিস করলাম, কি কি পাইলাম? কন্টেন্স টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা, অর কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ হইতে পারে, অথবা দুইটা বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। পরেরটা কি? জয়েন্ট টুগেদার বাই কোঅর্ডিনেটিং কনজাংশনস, এবং কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা এই কোঅর্ডিনেটিং ক্লজ অথবা দুইটা বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি কানেক্টেড থাকে তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। স্ট্রাকচারটা একটু দেখেন, এই যে ইউ প্লে টেনিস বাট একটা কোঅর্ডিনেটর, আই ডিসলাইক ইট। তুমি টেনিস খেলো কিন্তু আমি এটা খুবই অপছন্দ করি। একটা পিকচার দিয়ে রাখছি, এর মাধ্যমে আপনারা ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এতক্ষণ এটাই বুঝাইছি, এটা নতুন করে দেখার কোনো কিছু নাই। আই ড্রিঙ্ক গ্রিন টি বাট দে ড্রিঙ্ক কফি। আমি কি বলে যে গ্রিন টি খাই, কিন্তু তারা কফি খায়। এটাই হচ্ছে পার্থক্য। দিস ক্লজ কুড স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। দিস ক্লজ কুড স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, মানুষ একাই অর্থ প্রকাশ করতে পারে, এটাও একাই প্রকাশ করতে পারে, দে ড্রিঙ্ক কফি। সুতরাং এই দুটাকে আমি এটা দেখা, এই যে একটা কোঅর্ডিনেটিং কনসেপ্ট দ্বারা কানেক্ট করে দিছি, এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। খুব সিম্পল। ওই যে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আপনার যে কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো আছে সেগুলো আমি আগে বলছি, এই ফ্যান বয়েজের মাধ্যমে আপনি মনে রাখবেন, দ্যাটস অল, আর কোনো কিছুই না। খুব সিম্পল। এখন দেখেন ওই যে সেন্টেন্সটা একটু আগে পড়ছিলাম, হ্যাঁ, আমি একটু উপরের দিকে যাই আপনাদেরকে দেখাই। কোথায় এই যে as soon as the electricity went out the thief entered the house, এইটার কথা বলতেছি আমি। as soon as the electricity went out the thief entered the house, আমি করছি কি এখানে জাস্ট ওইটার আনসারটা নিয়ে আসছি, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট অ্যান্ড দ্য থিফ এন্টার দ্য হাউস অ্যাট ওয়ান্স। এটার কারেক্ট ফর্মটা কি হবে? আমি বলছি এখানে কমপ্লেক্স। আমি যখন ওইটা অ্যানালাইসিস করছি তখন তো আমি মার্ক করছিলাম যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? সুতরাং আমি এখন জাস্ট কম্পাউন্ডটাকে কম্পাউন্ডটাকে আমি কমপ্লেক্সে কনভার্ট করলে আনসারটা আমি টোটালি পাওয়া যাব, রাইট? খুব সিম্পল। এইটাকে নিয়ে আমি এখন এই জায়গায় এসে
যদি আনসারটা কপি করে দেই আমার আনসারটা একদম ঠিকঠাক হয়ে গেল। কি কপি করলাম আর কি আইলো? ওকে ফাইন, এখানে আমি লিখি as soon as the electricity went out the thief entered the house. কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয় যদি আপনি জানেন, তার মানে কি আপনি কমপ্লেক্সের ফর্মুলাটা অলরেডি জানেন, সেই কারণে তো আমি সেন্টেন্সের অর্থ ধরতে পারছেন, বুঝতে পারছেন, এবং আপনি এটার মিনিংগুলোও তৈরি করতে পারছেন। খুব সহজ, অন্য কোনো কিছুই না। লেট দ্য ওয়েদার বি ফাইন অর উই ওন্ট গো আউট। ওই যে, হ্যাঁ, আনলেস দ্য ওয়েদার, কোনটা এটা? এখানেই তো আছে, কই গেল এটা? এই যে, ইফ দ্য ওয়েদার ইজ নট ফাইন উই ওন্ট গো আউট। ইফ দ্য ওয়েদার ইজ ফাইন উই ওন্ট গো আউট, এটার কম্পাউন্ড যদি হয় লেট দ্য ওয়েদার বি ফাইন উই অর উই ওন্ট গো আউট। এখন দেখেন এখানে আমি জাস্ট যদি এটা বসায় দিই, ইফ দ্য ওয়েদার ইজ নট ফাইন উই ওন্ট গো আউট, কমপ্লেক্স হইল কি হইল না? কারণ কি, ইফ দ্য ওয়েদার ইজ নট ফাইন, যদি ওয়েদারটা ঠিকঠাক না হয় বইলা চুপ করে থাকলে এটা তো হয় না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে বাকিটা হচ্ছে উই ওন্ট গো আউট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এই আর কোনো কিছু না, স্ট্রাকচারটা এভাবে। এই জন্য কমপ্লেক্স সেন্টেন্সের বিস্তারিত আলোচনায় যাই নাই। কমপ্লেক্স সেন্টেন্সের আলোচনাটা কি এখানে দেখেন, একটু ভালো করে দেখেন। ডিপেন্ডেন্ট ক্লজ, when the cake is brown remove it from the oven। কেকের কালারটা যখন বাদামি হয়ে যায় তখন সেটাকে ওভেন থেকে সরায় ফেলো বা বের করে ফেলো, অথবা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একটা কমা এই জায়গায় কানেক্ট করছে, একটা কমা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু, হ্যাঁ, এটা মিস করা যাবে না। অপশন যখন যাচাই বাছাই করবেন তখন এই জিনিসগুলো ভালো করে দেখে নিতে হবে। কমা একটা থাকবে। দিস ক্লজ কুড স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, তার মানে একটা পরিপূর্ণ অর্থ সে প্রকাশ করতে পারে না, এই জন্য সেটা হচ্ছে পারে, সেজন্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর সে পারে না বিদায় ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কোনটা? হোয়েন দ্য কেক ইজ ব্রাউন, যখন কেকটা বাদামি হয় তখন। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কমপ্লেক্সের স্ট্রাকচার, আর কোনো কিছুই না। কম্পাউন্ড কমপ্লেক্স, সিম্পল পড়লাম, কম্পাউন্ড পড়লাম, কমপ্লেক্স পড়লাম, এখন আসছে কি কম্পাউন্ড এবং কমপ্লেক্স দুইটা মিলে আর একটা স্ট্রাকচার। কি অদ্ভুত, তাই না? হোয়াট ইজ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স? একটু খেয়াল করবেন, আমি এখানে জাস্ট ফর্মুলাগুলা ডেফিনেশনের মাধ্যমে ফর্মুলাটা বলে দিচ্ছি, ফর্মুলা মাথায় রাখবেন, ভুল হওয়ার কোনো সুযোগই নাই। ইনক্লুডস টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি আবার বলছি ইনক্লুড টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে কি দুইটা বা তারও বেশি হইতে পারে বা দুইটার কম হবে না এতটুকু শিওর, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে অ্যান্ড ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কোন কোন ক্ষেত্রে বা কি অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সগুলো ব্যবহার করি? প্রথমটা দেখেন, একটা এক্সাম্পল, এই যে এটা হচ্ছে একটা এক্সাম্পল। অলদো হি ওয়াজ টায়ার্ড জন স্টেড আপ লেট টু ফিনিশ হিজ প্রজেক্ট। জন স্টেড আপ লেট টু ফিনিশ হিজ প্রজেক্ট অ্যান্ড he still managed to get work on time। এখন আপনি জায়গায় আমি বলছি কি দুইটা বা তারও বেশি বা মিনিমাম দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। আপনি সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করেন, এর মধ্যে কি আছে। অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল বইলে আমি সাইলেন্ট হয়ে গেছি, কিন্তু তার মানে অর্থের পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে
ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? ডিপেন্ডেন্ট। এখন পরেরটা দেখেন, এটাতে কমা কানেক্টেড। জন স্টেড আপ লেট টু ফিনিশ দ্য প্রজেক্ট। প্রজেক্ট শেষ করার জন্য জন অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই না? এতটুকু যদি বলি আমি যে জন অনেক রাত পর্যন্ত জেগেছিল কেন? প্রজেক্ট শেষ করার জন্যে। তার মানে এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, পরেরটা দেখেন, অ্যান্ড এর পরে কি আছে? হি স্টিল ম্যানেজড টু গেট অন টাইম। হি স্টিল ম্যানেজড টু গেট অর টু ওয়ার্ক অন টাইম। এবং তারপরেও সে সময় মতো, মানে সকালবেলা ঘুম থেকে সে সকালবেলা সময় মতো সে কাজে উপস্থিত হইতে পারছে। অলদো, এটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন। একটা সেন্টেন্সে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশনও আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনও আছে, ডিপেন্ডেন্টও আছে, ইন্ডিপেন্ডেন্টও আছে, আবার এখানে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট আছে। এই সেন্টেন্সগুলোকে হচ্ছে আপনি কি বলবেন? কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলবেন। এটা অ্যানালাইসিস করার কোনো নাই। যারা হচ্ছে আইবিএর এক্সাম বা বাইরে কোনো জায়গায় পরীক্ষা টরীক্ষা দেন, তারা দেখবেন এই ব্যাপারগুলো বেশ ভালো বুঝে, বা এগুলো দেখলেই বুঝতে পারবেন। এই কম্পাউন্ড এবং কমপ্লেক্স দুইটা মিলেও একটা স্ট্রাকচার হয়। আমরা হচ্ছে স্ট্রাকচার জানি, কিন্তু আমরা যখন আমাদের মনের ভাব বা কোনো একটা স্পেসিফিক অর্থ বা সিচুয়েশান প্রকাশ করতে যাব ভাষায়, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো হয়। তখন আমাদের এই বিষয়গুলো বারবারই আমাদের মতো করে আমরা তৈরি করি, তখন কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রাকচার দাঁড়ায় যায়। ওকে, ফাইন। সো আমি আগেই বলছি যে এই অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস এখন এই ক্লাসে করব না অ্যাকচুয়ালি, কারণ এগুলো ট্রান্সফরমেশন আপনারা আশা করি পারবেন, এটা খুবই এলেভেলের। আমি যদি এটা সবগুলো করতে যাই ক্লাস হয়ে যাবে অনেক লম্বা। অলরেডি 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, এখনও ক্লাস পড়া বাকি। সো আশা করি এই আজকের যে সেন্টেন্স স্ট্রাকচারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কমপ্লেক্স থেকে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন আসে, এটার ফর্মুলাগুলো আপনারা বুঝতে পারছেন বা কীভাবে এটা ক্র্যাক করতে পারবেন, সেটা আপনাদের কাছে মাথায় একদম ঢুকে গেছে। আমার বিশ্বাস এটা আপনারা আর কখনোই ভুলবেন না। পরের পার্টটা দেখেন, ক্লজ। অনেক কনফিউজিং, হ্যাঁ, অনেকে দেখা গেছে দিনের পর দিন পরে, কিন্তু ক্লজগুলা অনেকেরই ক্লিয়ার হয় না, তাই না? আজকে আমরা ক্লজ ক্লিয়ার করে ফেলব। এখন দেখেন, ওই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে কোনটা কোন কনজাংশন কোন জায়গায় ব্যবহৃত হয়, এই ব্যাপারগুলো আমরা শুরুতেই পড়ছিলাম। কেন পড়ছিলাম দেখছেন? আমি ক্লজে আসছি, এবার এই ব্যাপারগুলোই ঘুরে ঘুরে সামনে আসতেছে। আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়ছি, ওইগুলো আমার বারবারই আসছে। সো এইটাই এই জন্য আমি আগে থেকে আলোচনা করে রাখছিলাম। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা কি? খুবই সহজ, নতুন করে কিছু বলবো না। ফ্রি অ্যান্ড এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং অফ এ সেন্টেন্স। খুব সহজ ভাষায় আমি লিখলাম, হ্যাঁ, এবং অল্প কথায় লিখতেছি। কোঅর্ডিনেট ক্লজ কি? কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশনসের মিনিংটার কথা মনে আছে কি? একটু আগেই তো বলছিলাম, আবার দেখায় দিই। কোঅর্ডিনেটিং কনজাংশনসের যে ডেফিনেশনটা আমি দিছিলাম, আমি সেজন্য আলাদাভাবে সবগুলো দিয়ে রাখছিলাম এখানে। কই গেল? কোঅর্ডিনেটিং কনজাংশন, এই যে দেখেন, কোঅর্ডিনেটিং কনজাংশনস আর ওয়ার্ডস ইউজড টু কানেক্ট words, phrase and independent clauses. We use coordinating conjunctions when we want to put equal emphasis on the words. যখন সমমাত্রার বা কি বলে একই ধরনের বা একই প্রকৃতির, একই নেচারের কোনো একটা জিনিস এমফাসাইজ করতে যে কনজাংশনসগুলো আমরা ব্যবহার করব, সেগুলাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশনস। এখন কোঅর্ডিনেটিং কনজাংশনসটা যেহেতু আমি জানছি, কোঅর্ডিনেটিং ক্লজটা কি সেটাও আমার কাছে পরিষ্কার হয়ে যাবে।
কারণ ওইখানে আপনি একটা ওয়ার্ড ইউজ করছেন, আর এইখানে কোঅর্ডিনেটিং ক্লজে আপনি শুধুমাত্র এক কাপল অফ ওয়ার্ডস ইউজ করবেন, আর কোনো পার্থক্য নাই, নেচার বাকি সব একই। একটু দেখেন, two or more same equal ranked independent clause get connected by particular coordinating conjunctions। ওই যে কনজাংশনসগুলোর মাধ্যমে আমরা কি করব, টু অর মোর সেম ইকুয়াল র্যাঙ্কড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্ট করব। কারণ কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্ট করব, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু কানেক্ট করব, কারণ কি কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কনজাংশন ইউজ করি, আর কম্পাউন্ডগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়, তাই না? ওকে, এবং ইকুয়াল র্যাঙ্কড, যেরকম ধরেন একটা প্র্যাকটিস করি, এটা দ্য ম্যান ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট। আপনার এলাকায় একজন যদি সজ্জন ব্যক্তি বা সৎ ব্যক্তি থাকে, দেখবেন তারকে কিন্তু একটু সাধারণ মানুষজন জানে, এটাই ন্যাচারাল। সো এখানে এই যে দুইটা অনেস্ট এবং তার একটা জনপ্রিয়তা থাকে বা জানাশোনার ব্যাপারটা, এটা হচ্ছে সেম ইকুয়াল র্যাঙ্কড। একটা সোসাইটিতে এই ব্যাপারটা বা একটা সেন্টেন্স এই দুটো জিনিস প্যারালাল, সেক্ষেত্রে আমি এটাকে সেম ইকুয়াল র্যাঙ্কড বলছি। এবং এইখানে আমি একটা পার্টিকুলার কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কানেক্ট করছি, তখন এই যে সেন্টেন্সটা আপনি কম্পাউন্ড ছাড়াও এটাকে আপনি যদি ক্লজে ডিফাইন করতে যান, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তার মানে কি, আপনি যখন সেম ইকুয়াল প্যারালাল র্যাঙ্কড কোনো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কানেক্ট করবেন, সেটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্সের একটা যখন কোয়েশ্চেন হবে তখন কম্পাউন্ড সেন্টেন্স লিখব, ক্লজ চাইলে আমি তখন ক্লজও লিখতে পারি। কিসের ক্লজ? কোঅর্ডিনেটিং ক্লজ। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। পরেরটা দেখেন, আরেকটু ক্লিয়ার হবেন। আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু রেজ। আমি তার দিকে খুব একটা খেয়াল রাখতে পারি নাই, তাই সে বকে গেছে। এখন দেখেন, আপনার বাচ্চা ইয়াং ছোট্টবেলায় আছে, তার দিকে আপনি মনোযোগ নেই, আপনি আপনার প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বিজি, সে তো একটু বকে যাবেই। এই দুইটা কি একটা ঘটনার ফলশ্রুতিতে আরেকটা ঘটতে পারে, তার মানে এই দুইটা কানেক্টেড, অবাস্তব কোনো কিছু না, মানে বাস্তবধর্মী জিনিসগুলাই এখানে ঘটতেছে। এটাকে আপনি ইকুয়াল র্যাঙ্ক হিসেবে কানেক্ট করতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আসেন সাবঅর্ডিনেট ক্লজটা কি। সাবঅর্ডিনেট, ওই যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা যে ব্যাপারগুলো পড়ছিলাম, কি কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে কানেক্টেড থাকে, রাইট? এখন দেখেন, ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ টু এক্সপ্রেস এ ফুল মিনিং অফ এ সেন্টেন্স। আপনাকে এরকম একটা সেন্টেন্স দিয়ে বলতেছে, এই যে এখানে আন্ডারলাইন করে দিছে, ইউ মে গো হোয়ার ইউ লাইক। এখন আপনাকে প্রশ্ন করছে, ও আল্লাহ, আমি তো সেন্টেন্সের মধ্যে পড়াইতেছি, কোনটাকে কোন ক্লজ বলবে সেটা তো বলিই নাই। এখন আপনাকে যদি প্রশ্ন করে এই লাইনটা দিত, হ্যাঁ, যে আই টুক নো নোটিস অফ হিম, তখন আপনি কি বলতেন? এটাকে কি বলতেন? এই সেন্টেন্সের মধ্যে এটাকে আপনি কি বলতেন? সরি, এটা তো বুঝতে পারছেন। ইউ মে গো হোয়ার ইউ লাইক, হোয়ার ইউ লাইক, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, পরনির্ভরশীল। মুদ্রা কথায় সে তার নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। ধরেন এই সেন্টেন্সটা আপনাকে দিয়ে জিজ্ঞেস করছে, এই যে আন্ডারলাইন করা অংশটা, এটার ক্লজটা কি? আপনি হোয়ার ইউ লাইক, যেটা তোমার ইচ্ছা করে। এখন যা তোমার ইচ্ছা করে বইলা চুপ, বাংলা ভাষায় বললে যা তোমার ইচ্ছা করে বইলে আমি চুপ করে থাকলে, এটা একটা আমরা ভাবগত দিক থেকে অর্থ বুঝতে পারি, বাট গ্রামাটিক্যালি কি এভাবে হবে? হবে না। হোয়ার ইউ লাইক, যা ইচ্ছা, যেখানে ইচ্ছা। হোয়ার ইউ লাইক, যেখানে তোমার ইচ্ছা বা যেখানে তোমার পছন্দ। আর কিছু বললাম না। ফুলফিল মিনিং কি আসে? আসে না। সুতরাং তার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, যেটার উপর সে ভরসা করে সে একটা মিনিং দাঁড় করাইতে পারে।
ইউ মে গো। যেহেতু সে এখানে হোয়ার ইউ লাইক দ্বারা আপনার প্রপার মিনিং সে ক্রিয়েট করতে পারতেছে না, এটা সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। আই থিঙ্ক আমি ক্লিয়ার। পরেরটা দেখেন, আবার একটা সেন্টেন্স দিয়ে আপনাকে বললো যে আন্ডারলাইন মার্কটা ক্লজটা কি। আবার আপনি সেম কাজটা করবেন, যতটুকু সে এখানে কানেক্ট করছে এটা দ্বারা কি আপনি কি ফুলফিল মিনিং দাঁড় করাইতে পারছেন কি পারতেছেন না একটু দেখবেন। যদি দেখেন পারতেছেন না, চোখ বন্ধ করে সাবঅর্ডিনেট ক্লজ লিখে দিবেন। কথা এইখানেই শেষ না। কেন শেষ না সেটা এখনই দেখব। সাবঅর্ডিনেট ক্লজের তো বাপ আরও 3টা ক্যাটাগরি আছে। একটা আছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এখন তো আরেক বিপদের মধ্যে পড়লাম। আগে তো ভাবছিলাম যে যদি ডিপেন্ডেন্ট ক্লজ মিনিং না দাঁড়ায় তাহলে আমি তো চুপচাপ সাবঅর্ডিনেট লিখে দিব। এখন তো অপশনের মধ্যে নাউন ক্লজ নাকি আরও প্রিসাইসলি জানতে চাইছে। কোনো সমস্যা নাই, এইখানে দেখেন নাউন ক্লজ নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি, সহজ হয়ে যাবে, একদম পানির মতো সহজ। আমাদের মুরব্বীর একটা কথা বলেন যে কিপ ইট সিম্পল। আপনি কখনোই ওভার এক্সেস চিন্তা করবেন না, কিপ ইট সিম্পল, দেখবেন একদম পানির মতো সহজ। ক্লজ নিয়ে আমি অনেকের কাছেই অনেক দিন ধরে ক্লজ নিয়ে পড়তেছে, বাট ক্লজের ব্যাপারে তাদের সমস্যার সমাধান হয় না। আপনি একটু সিম্পল হয়ে চিন্তা করবেন, একটা সেন্টেন্সে নাউনের কাজটা কি এবং সে কোথায় বসে। একটা ওয়ার্ড হিসেবে একটা নাউনের জায়গা কোন কোন জায়গায় হইতে পারে এবং তার কাজটা কি। আবার একটা ফ্রেজ, নাউন যখন একটা ফ্রেজ আকারে বসে তখন তার কাজটা কি, আবার সে কোথায় কোথায় বসতে পারে। একটা নাউন ওয়ার্ড বা ফ্রেজ হিসেবে সে যেখানে যেখানে বসতে পারে এবং তার কাজ যেটাই, একটা ক্লজের ক্ষেত্রেও তার কাজ এবং অবস্থান সেগুলাই, অন্য কোনো কিছুই নেই। জাস্ট তার একটা কি বলে গঠনগত একটা পরিবর্তন আসছে, আর কোনো কিছুই না। মিনিংগত গ্রামাটিক্যালি তার কাজও একটাই। নাউন সাধারণত কোথায় বসে? নাউন একটা বাক্যে সাবজেক্ট আকারে তার ভার্বের সামনে বসে, তাই না? আবার একটা সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্ট আকারেও বসে। আবার কি করতে পারে, অবজেক্টের অবজেক্ট টু এ প্রিপোজিশনও বসতে পারে। আমরা কি পড়ে আসছি না যে প্রিপোজিশন কোথায় বসে? প্রিপোজিশন নাউনের পূর্বে বসে। প্রিপোজিশন নাউনের পূর্বে বসে। এখন তার মানে কি, নাউনের আগে প্রিপোজিশন বা প্রিপোজিশনের পরেও নাউনের ব্যবহারটা হইতে পারে। আচ্ছা, আমি এক্সাম্পলগুলো দেখাচ্ছি, আগে দেখতেছি। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, একটা ভার্বের পরিপূরক হিসেবে বসতে পারে না? সে পারে। একটা ভার্বকে যখন সে একটু আর একটু বেশি করে উপস্থাপন করতে যায়, সে তখন একটা কমপ্লিমেন্টারি কোনো একটা জিনিস যখন নিয়ে আসে, সেটা হয়ে যায় কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। সাবজেক্ট অফ এ ভার্ব মানে কি, এইখানে সাবজেক্ট, ভার্বের যেটা সাবজেক্টে হচ্ছে নাউন, তাই না? একটা ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে তার সাবজেক্টকে ডিফাইন করা, তাই না? বুঝেন, সাবজেক্টকে যদি সে ডিফাইন করে, সাবজেক্টে সাধারণত কি বসে? নাউন বসে। সুতরাং নাউন মানে সাবজেক্টের জায়গায় যে নাউন থাকবে সেখানে যে ক্লজটা থাকবে, চোখ বন্ধ করে নাউন আপনারা দিয়ে দিবেন। তার মানে হচ্ছে কি, আপনি জাস্ট দেখবেন ভার্বটা কোনটা। ফাইনাইট ভার্ব যদি উই হয় তাহলে এখানে হোয়েন হি উইল রিটার্ন, সরি এখানে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আমি ভুল বলছি, এটা হচ্ছে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আপনাকে যদি এই সেন্টেন্সটা দিয়ে বলে বা এরকম একটা সেন্টেন্স দিয়ে বলে, ভার্বের আগের যে অংশটা এটাকে মার্ক করে দিয়ে যদি আপনাকে বলে যে এটার ক্লজটা কি, আপনি চোখ বন্ধ করে এটাকে নাউন ক্লজ বসায় দিবেন। কেন বসায় দিবেন? সাবজেক্ট অফ ভার্ব অ্যাজ নাউন, এবং এখানে এটা হচ্ছে ক্লজের আরেকটা ডেফিনেশন কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এটা হচ্ছে
ক্লজের আরেকটা ক্লু। এখন দেখেন হোয়েন এই জায়গায় আছে, হি আছে, সাবজেক্ট, ভার্বও আছে। সাবজেক্টও পাইলাম, আবার ভার্বও পাইলাম, এবং সে হচ্ছে বাক্যের মেইন ভার্বের পূর্বে বসে সাবজেক্ট আকারে, পূর্বে সাবজেক্ট আকারে বসে সে হচ্ছে নাউনের কাজ করতেছে, তাই না? কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। প্রথমে পাইলাম এটা ক্লজ, পরে পাইলাম সে হচ্ছে ভার্বের পূর্বে বসে নাউনের ক্লাস করতেছে, সুতরাং সে হচ্ছে নাউন ক্লজ। আশা করি বুঝার কোনো বাকি নাই। তারপর একটা দেখেন, একটা বাক্যে ভার্বের পরে একটা যে অবজেক্টটা বসে, অবজেক্টটাও নাউন আকারে বসতে পারে। আপনি এই সেন্টেন্সটা দেখেন, আই নো হোয়েন হি উইল কাম ব্যাক, আমি জানি সে কখন ব্যাক করবে। এখন আপনি এই সেন্টেন্সের মেইন ভার্বটা বের করেন, তাই না? হোয়েন হি উইল কাম ব্যাক, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে কি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, ডিপেন্ডেন্ট না বলি, সাবঅর্ডিনেট বলি, তাহলে বুঝতে সহজ হবে। ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ তো পাইলাম, কারণ কি এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ তিনটাই সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন। এখন এটা তো পাইলাম, এখন আমাকে দেখতে হবে কি বাক্যটা স্ট্রাকচারটা ধরতে হবে, এটার ভার্বটা কি আছে। ভার্বটাকে যদি আমি এটার ভিত্তি ধরি, ভার্বটা পাইলাম, এটা হচ্ছে ভার্ব। তাইলে আমাকে যেটা মার্ক করে দিছে সেটা হচ্ছে ভার্বের পরে। তাহলে ভার্বের পরে অবজেক্ট কি বসে না? অবজেক্ট বসে। তো অবজেক্টটা কি হয় সাধারণত? নাউন। চোখ বন্ধ করে নাউন ক্লজ লিখে দিবেন, কোনো চিন্তা করারই দরকার নাই। পরেরটা দেখেন, ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ ডান। ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ ডান, এটা নির্ভর করে এটা কিভাবে শেষ করা হয়েছে বা কিভাবে সম্পন্ন করা হয়েছে। এটা কিভাবে সম্পন্ন হয় বা শেষ হয় এটার উপর নির্ভর করে। এখন আমাকে করলো কি, হাউ ইট ইজ ডান, এটা আমাকে জানতে চাইছে এটার ক্লজটা কি, রাইট? আপনি একটু খেয়াল করে দেখেন, এর আগে আমি সাবজেক্ট খুঁজছি, ভার্ব খুঁজছি, এবং আমি যেটাকে মার্ক করছে ওই মার্কের আগে পরে আমি ভার্বটা খোঁজার চেষ্টা করছি। এখন আমি সেম কাজটাই করব। এই সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা? ইট ডিপেন্ডস অন। ডিপেন্ডস অন, এই ডিপেন্ডসের পরে হচ্ছে কি পাইছি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন পাইছি। ভাই দেখেন এখানে কি এই নো, ইন, নো, অ্যাবাউট এই টাইপ কোনো কিছু এখানে আছে? নাই তো, তাই না? কিন্তু এখানে অন তো আছে। কিন্তু আপনি আমাকে কি করছে কি, এই ভার্বের পরের যে প্রিপোজিশনটা তার পরের অংশটা জানতে চাইছে। সো এইটাকে আপনি কি করবেন? অবজেক্ট টু এ প্রিপোজিশন বলতে পারেন। কেন বলতে পারেন? অবজেক্টটাকে যদি আপনি নাউন ধরেন, বুঝেন, অবজেক্টটাকে যদি আপনি নাউন ধরেন, কারণ কি বাক্যের অবজেক্ট সাধারণত নাউনই প্রকাশ করে, এটা একটা ক্লজ। আবার নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, তার মানে কি প্রিপোজিশনটার পরে যা বসবে সেটা নাউন। তাহলে এটা কি নাউন ক্লজ হইতে পারে না? 100% হইতে পারে, কোনো চিন্তার কিছুই নাই। পরেরটা দেখেন, হার গ্রেট ফিয়ার ইজ দ্যাট শি মে ফেইল। শি মে ফেইল, এখন আমি সেম কাজটাই করব, প্রশ্ন আমার যেটাই হোক, দ্যাট শি মে ফেল, যে সে ফেইল করতে পারে বা সে ব্যর্থ হইতে পারে, এটা কি? তার ভয়। ভার্বটাকে আপনি কি দ্বারা প্রশ্ন করেন আনসার পাওয়া যাবেন, তাইলে আপনি বুঝতে পারবেন। আপনি এখানে ভার্বটা কি? ফিয়ার, সরি ইজ, তার কি হয়, মানে কি হয়? তার একটা বড় ধরনের একটা ভয় হয়। কিসের ভয়? ব্যর্থতার ভয়। কি হয়? বড় ধরনের ভয় হয়। এইখানে গ্রেট ফিয়ারটাকে এই যে আপনার ফেইল হওয়ার যে ব্যাপারটাকে ডিফাইন করতেছে, হি মে ফেইল, তার ভয়টা কি? কিসের ভয় বা কি ভয়? ফেইল হওয়ার ভয়। তার ভয়টা কি হয়? ফেইল হওয়ার ভয় হয়। দ্যাট শি মে ফেইল, এইখানে এই ভার্বটাকে এই কথাটা দ্বারা শি মে ফেইল, এই যে গ্রেট ফিয়ারটাকে আপনার ডিফাইন করতেছে। সুতরাং আপনার ভার্বটাকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কিসের দ্বারা প্রশ্ন করেন, তখন যদি আপনি উত্তর পান সেটা আপনি এক বাক্যে নাউন ক্লজ লিখে দিতে পারেন। শেষ। এখন অ্যাপোজিশন।
অ্যাপোজিশন কারা বুঝেন বা বুঝেন না আমি একটু সহজ করে বলে দেই। অ্যাপোজিশন হচ্ছে সেরকম একটা বিষয়, ধরেন আমি দুইটা সেন্টেন্সকে সংক্ষেপে নিয়ে এসে একটা কথা বলবো, যেমন আই স্টাডিড ইন ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। আমি কমা দিলাম, আমি একটু লিখি, হ্যাঁ এটা লিখলে একটু সহজ হবে। যেমন ধরেন আমি লিখলাম আই স্টাডিড, হ্যাঁ আমি এবার পুরাটা দিয়ে বুঝাই, স্টাডিড ইন ঢাকা ইউনিভার্সিটি, ওকে। আচ্ছা, আমি করলাম কি, আরেকটা সেন্টেন্স লিখলাম, আই স্টাডিড ইন এফবিএস, ঠিক আছে। এখন আমি এই যে দুইটা সেন্টেন্সকে আমি কি করলাম, আলাদা লিখলাম, আই স্টাডিড ইন ডিইউ, আই স্টাডিড ইন এফবিএস। এখন দেখেন এই কথাটা কি আমি মানে দুইবার বলা একটু কি প্রাণচঞ্চল শোনাচ্ছে, কি বলে প্রাঞ্জল হচ্ছে না। আমি এটাকে সংক্ষেপ করব, আই কমা দিলাম এখানে একটা, এন না এ এফবিএস স্টুডেন্টস, ঠিক আছে। আই স্টাডিড ইন ডিইউ, এখানে আমি কমা দিয়ে দিলাম এর এফবিএস স্টুডেন্ট, মানে বিজনেস ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট। আমার তাহলে কি এই অংশটাকে লেখার কোনো প্রয়োজন আছে কি না, একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমি হচ্ছে আমার এই একটা ফ্রেজ ঢুকায় দিয়ে দুইটা সেন্টেন্সকে আমি এক জায়গায় কানেক্ট করে ফেলতে পারছি। এই যে দুইটা কমা দিয়ে আমি আরেকটা সেন্টেন্সের একটা ছোট্ট একটা ফ্রেজ আইনা ভরে দিলাম, বইটা দিয়ে যে আরেকটা আমি একটা প্রাঞ্জল একটা সেন্টেন্স তৈরি করলাম, এই যে দুই কমার মধ্যখানের যে অংশটা এটাই হচ্ছে অ্যাপোজিশন, হ্যাঁ এটাকেই বলে অ্যাপোজিশন। এখন তো ফ্রেজ দ্বারা বুঝাইলাম, এখন তাইলে এইখানে বলি, আমাকে প্রশ্ন করলো এই আন্ডারলাইন পার্টটা কি। আমরা তো জানি যে ক্লজে একটা ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, দ্যাট ইজ ওপেন নাও, দ্য ফ্যাক্ট ওয়াজ ড্রামাটিক সিচুয়েশন, যা ফ্যাক্টটা ছিল এটা ছিল একটা খুবই নাটকীয় একটা পরিস্থিতি, কিন্তু এটা এখন সবার কাছে একটা ওপেন বিষয়। দুইটা সেন্টেন্সে আপনি এটাকে ভাগ করেন, দ্য ফ্যাক্ট ওয়াজ এ ড্রামাটিক সিচুয়েশন, দ্য ফ্যাক্ট ইজ ওপেন নাও, দ্য ফ্যাক্ট ইজ ওপেন নাও, এটাকে আমি দ্যাট ইজ ওপেন নাও এই কমার মধ্যে আইনা একটা সেন্টেন্স ক্রিয়েট করছি, এবং আপনাকে আমি এই অংশটুকু জিজ্ঞেস করছি এটা কি, এটাও আপনাকে নাউন ক্লোজেই বলতে হবে। কারণ কি আপনি একটু খেয়াল করেন, দ্য ফ্যাক্ট ইজ ওপেন নাও। এখন দেখেন আপনি সেন্টেন্সটা একটু লিখেন, আরো পরিষ্কার হয়ে যাবে যে কেন আমি এটাকে কি বলে, যে কেন আমি এটাকে ইয়া করলাম, নাউন ক্লোজ বললাম। দ্য ফ্যাক্ট ইজ ওপেন নাও। এখন ধরেন আমি এইটাকে মেইন ভার্ব ধরলাম, তাহলে ভার্বের পরেরটা কি যদি অবজেক্ট হয়, অবজেক্টটা যদি নাউন হয়, এবং এখানে আমি ইজ সহ আমি করলাম কি, এখানে একটা ক্লজ আইনা ভিতরে আইনা রাখলাম, তারপরে এটা কি হয়ে গেল, এটা একটা ক্লজ আকারে বয়ে গেল, কারণ কি এখানে আমি একটা ভার্ব নিয়ে আসছি। সো আশা করি বুঝতে পারছেন যে কেন আমি এটাকে নাউন ফ্রেজ বললাম। যাই হোক, এ হচ্ছে ফ্রেজের আদ্যপান্ত। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। খুবই সিম্পল, একটা অ্যাজেক্টিভ ওয়ার্ড হিসেবে
তার নাউনের দোষ গুণ বিচার অবস্থান প্রকাশ করে। ফ্রেজের ক্ষেত্রেও সেম কাজই করে, এই ক্লজের ক্ষেত্রে সে সেম কাজটাই করবে, অন্য কোনো কিছু করবে না। একটা এক্সাম্পল দিই, দেখেন এক্সাম্পলটা একটু আপনারা একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে দিস ইজ দ্য ডগ দ্যাট আই লস্ট, দ্যাট আই লস্ট। এখন অ্যাজেক্টিভের কাজটা কি এতটুকু তো আমরা জানি যে এটা হচ্ছে কি তার নাউনকে ডিফাইন করে। আমাকে প্রশ্ন করছে দ্যাট আই লস্ট, এটা কি? এখন এটা যে অ্যাজেক্টিভ ফ্রেজ, এটা আমি কেমনে বুঝবো? দ্যাট আই লস্ট, এই যে দিস ইজ, এখানে দ্যাট আই লস্ট, এখানে কি করতেছে? এই ডগের যে সিচুয়েশনটা সেটাকে বুঝাচ্ছে। কিভাবে? এটা হচ্ছে দ্য লস্ট ডগ। বুঝেন? মিনিং না ধরতে পারলে আপনি গ্রামাটিক্যাল হাজার হাজার রুলস মুখস্থ করেন, কোনো লাভ নাই। দ্য লস্ট ডগ অথবা দ্য কিউট ডগ, হ্যাঁ, যেমন দিস ইজ দ্য ডগ দ্যাট ওয়াজ সো কিউট, তখন আপনি কি বলতেন? কিউট ডগটাকেই দ্যাট ওয়াজ সো কিউট, এটাকে আপনি অ্যাজেক্টিভ ফ্রেজ বা অ্যাজেক্টিভ ক্লজ বলতেন। এইখানে এটা কি হারিয়ে যাওয়া কুকুর, তাই না? কুকুরটার একটা অবস্থান বা তার একটা বর্ণনা এখানে দিছে। এখানে তার ডগটা যদি নাউন হয়, আর এটা হচ্ছে কি লস্ট ডগ, দ্যাট আই লস্ট, তাই না? এখানে আমি একটা দ্যাট, এখানে আমি একটা সাবজেক্ট, আর এখানে দিলাম একটা ভার্ব। সুতরাং এটা একটা ক্লজ এবং সে এই ডগটাকে ডিফাইন করতেছে বিধায় এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পারতেছেন, অল্প কথায় বোঝাচ্ছি। পরেরটা দেখেন, গিভ মি দ্য প্যান হুইচ ইউ বট ইয়েস্টারডে। কোন প্যান্টটার কথা বলতেছে? সে কি আজকে নতুন যে প্যান্ট কিনে আনছে এটা, নাকি তার ব্যাগে পুরনো কয়েকটা ছিল ওইটা? না, স্পেসিফিক করে সে একটা পেনকে ডিফাইন করতেছে। কোনটা? যেটা তুমি গতকালকে কিনেছিলে, ওই পেনটা তুমি আমাকে দাও। তার মানে এখানে এই পেনটার একটা গুণগত বা অবস্থানগত বৈশিষ্ট্যগত দিক এই যে আন্ডারলাইন করা মার্ক সেন্টেন্সটা দ্বারা বোঝাচ্ছে, হুইচ ইউ বট ইয়েস্টারডে, গতকালকে তুমি যে পেনটা কিনছিলে ওইটা দাও। এই যে আন্ডারলাইন করা অংশটা এই পেনটাকে ডিসক্রাইব করতেছে, আর পেনটা অ্যাজেক্টিভ। সুতরাং একটা নাউনকে যখন কোনো একটা ফ্রেজ বা ক্লজ ডিফাইন করে, ওইটা হয়ে যাবে অ্যাজেক্টিভ ক্লজ। দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল। এখন আপনাকে প্রশ্ন করতে হবে এখানে অ্যাজেক্টিভ ফ্রেজ কোনটা। এইভাবেও প্রশ্ন কিন্তু আসতে পারে, মার্ক দ্য অ্যাজেক্টিভ ফ্রেজ কোনটা? দ্য নিউজ, নাউন কোনটা? দ্য নিউজ। এখন দ্য, আচ্ছা এখানে আমি অন্যগুলো একটু ক্লাসিফাই করে ফেলি, তাইলে কি সর্ট আউট করে ফেলে বাকিটা বুঝে হয়ে যাবে। দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, এটা হচ্ছে ভার্ব, নোন টু অল, সকলেরই জানা। কোনটা? স্পেসিফিক করে কোনটা? আজকের নিউজ, 10 বছর আগের নিউজ, নাকি 5 বছর পরে যে নিউজ হবে ওইটা? কোনটা? না, ঠিক এক্স্যাক্টলি গতকালকে যে নিউজটা তুমি শুনছিলা, গতকালকের নিউজটার কথা বলতেছে। সে একটা গুণগত অবস্থান ধরায় দিছে না, অন্য দিনের না, শুধুমাত্র গতকালকে যে নিউজটা তুমি শুনছিলে এটা আজকে সবাই জানে। সুতরাং আমাকে যদি প্রশ্ন করা হয় এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা? দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং এই যে অংশটা দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে দ্য নিউজকে ডিফাইন করতেছে, ডিসক্রাইব করতেছে। সুতরাং দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তারপর একটা দেখেন, অ্যাডভার্বিয়াল ক্লজ, ইট মডিফাইজ দ্য ভার্ব অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব লাইক এন অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব কী কী কাজ করে? একটা অ্যাডভার্ব সাধারণত সে নিজেকে বা ভার্বকে, হ্যাঁ, অথবা অ্যাডজেক্টিভকে ডিফাইন করে, তাই না? এখন একটা অ্যাডজেক্টিভ ক্লজের অনেকগুলা সর্টিংস আছে। কীরকম? যেরকম ধরেন
এখানে আমি প্রথমটা দেখেন একটা একটা করে দেই। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, সময়ের দিক থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, স্থানগত দিক থেকে, কারণগত দিক থেকে। তারপরে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, তুলনা, ম্যানার, বৈপরীত্য, ক্লজ অফ কন্ট্রাস্ট। এই জিনিসগুলো আছে, একটা একটা করে আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে ক্লজ অফ টাইম। এখন কোনটা কি কেমনে আমরা ধরব? একটা দেখেন, অ্যাজ সুন এজ হি হার্ড দ্য নিউজ হি টোল্ড মি। সাধারণত প্রিন্সিপাল ক্লজের করার সময়টাকে বোঝায়। অ্যাজ সুন এজ, হোয়েন, টিল, আনটিল, হোয়াইল, বিফোর এসব দিয়ে শুরু হয়। অ্যাজ সুন এজ হি হার্ড দ্য নিউজ, যখনই সে নিউজটা শুনল। আমরা জানি কি অ্যাডভার্ব, আপনি কি অ্যাডভার্বটাকে আপনি কিভাবে মার্ক করেন, কখন, কিভাবে, কোথায়, এইগুলা দ্বারা ভার্বকে যখন আপনি প্রশ্ন করবেন যদি উত্তর পাওয়া যায় ওইটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাজ সুন এজ হি হার্ড দ্য নিউজ, তার মানে কি কখন সে শুনছে, মানে যখনই সে নিউজটা শুনছে, সাথে সাথে, শোনার সাথে সাথেই। হ্যাঁ, যে কখন সে আমাকে বলছে, শোনার সাথে সাথেই বলছে। অ্যাজ সুন এজ হি হার্ড দ্য নিউজ, যখনই সে শুনছে তখন সাথে সাথে সে আমাকে বলছে। আমাকে যদি প্রশ্ন করে অ্যাজ সুন এজ হি হার্ড দ্য নিউজ, এটা কি? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, হি কেম হোয়েন আই স আই ওয়াজ দেয়ার, সে কখন আসছে, ভার্বকে প্রশ্ন করেন। এইটা ভার্বটা হচ্ছে, এই ভার্বটাকে প্রশ্ন করেন কখন আসছে, যখন আমি সেখানে ছিলাম। আপনি ভার্বটাকে প্রশ্ন করে আনসার পাইছেন, হোয়েন আই ওয়াজ দেয়ার, যখন আমি সেখানে ছিলাম। তখন এটা হয়ে গেছে কি, কি বলে এটাকে, তখন এটা হয়ে গেছে হোয়েন আই ওয়াজ দেয়ার, এটা হয়ে গেছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, সাধারণত প্রিন্সিপাল ক্লজের করার স্থানকে বোঝায়, মানে একটা স্থানকে বোঝায়। ইউ মে গো হোয়ার ইউ লাইক, হোয়ার ইউ লাইক, একটু খেয়াল করে দেখবেন অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত এই হোয়ার, তারপর হচ্ছে এই অ্যাজ সুন এজ, তারপরে পরে গেলে দেখবেন এজ, সাবঅর্ডিনেট যে কনজাংশনসগুলো আছে ওইগুলো দ্বারা স্টার্ট হয়। সো এটা হচ্ছে একটা বেস্ট ক্লু। আপনি যখন কোনো অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে যাবেন, যখন দেখবেন যে সাবঅর্ডিনেট যে ক্লজগুলো আছে, আমি একটু আগে উপরে দিয়েছি অনেকগুলো ক্লজের একটা চার্ট, ওই ক্লজগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, জাস্ট মুখস্থ করে ফেলবেন। ওইগুলা দ্বারা যখন কোনো একটা বাক্য আপনি পাবেন, একটা ক্লজ আপনি পাবেন, ওই ক্লজটাকে আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ ধরবেন। এই যে দেখেন, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, হ্যাঁ, উই কুড নট গো আউট, আমরা কেন, কেন বলছি, কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা যদি আপনি প্রশ্ন করে উত্তর পান তাহলে ওটা অ্যাডভার্ব। ক্লজের ক্ষেত্রেও সেম, আপনি ক্লজটাকে এইগুলা দ্বারা প্রশ্ন করবেন। উই কুড নট গো, আমরা যেতে পারি নাই, আমরা উই কুড নট, আমরা পারি নাই, কেন পারি নাই, কারণ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, ওয়েদারটা খারাপ ছিল। কেন দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাইছি এটা, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, শর্ত। তো শর্ত বুঝাতে সাধারণত আমরা কি ইফ ব্যবহার করি। ইফ কি, সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন যখনই থাকবে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে এট হোম, আমরা ঘরেই থাকব। আমরা কেন ঘরে থাকব, যদি বৃষ্টি হয়, রাইট? বুঝতে পারছেন আশা করি। আই উইল নট গো দেয়ার আনলেস ইউ কাম উইথ মি, আমি সেখানে যাব না যদি না তুমি এখানে আসো। আনলেসটা কি, একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রশ্ন যদি করেন, এই যে উইল নট গো ভার্বটাকে প্রশ্ন করেন, তাহলে কি আসবে, আমি কেন যাব না, কারণ তুমি যদি আমার সাথে না আসো। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন, তুলনা। দ্য বয় ইজ নট সো ক্লেভার অ্যাজ উই থিঙ্ক,
আমার চিন্তা ভাবনায় তাকে আমি একটা এরকম ধরে রাখছিলাম, কিন্তু ওইটার সাথে তুলনা করতে দেখলাম সে আসলে ওই রকম চালাক মানুষ না। সে কেমন মানুষ না? সে ওই রকম চালাক না যতটুকু চালাক আমি তাকে ভাবছিলাম। এবং এই যে এই সোটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে। ম্যানার, হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, মানে হচ্ছে বিহেভিয়ার, সে কেমন বিহেভিয়ার করে, সে কেমন করে কথা বলে, এমনভাবে কথা বলে যেন সে সবই জানে, অ্যাজ ইফ, যেন সে সবই জানে, অ্যাজ ইফ সাবঅর্ডিনেট কনজাংশন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, হ্যাঁ, বৈপরীত্য প্রকাশ করতে, দ্বিমুখী একটা আচরণ, যেমন অলদো বিপরীত ধর্মী কোনো মিনিং বুঝাইতে। অলদো হি ফেইল্ড টু কাম ইন টাইম, যদিও সে আসতে দেরি করেছে বা সময় মতো আসতে ব্যর্থ হয়েছে, হি ডিড নট সে সরি ফর দ্যাট, সেটার জন্য সরি বললো না। একে তো সে ভুল করছে, তারপরে সে সরি বলে নাই। এখানে অলদোটা সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে সে সরি বলে নাই। এই যে অংশটাকে আপনি কি বলবেন? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। সো আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে চিনবেন? সাবঅর্ডিনেট কনজাংশন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দ্বারা কানেক্টেড হবে, এবং ওই ক্লজটাকে আপনি কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা তার ভার্বটাকে প্রশ্ন করবেন, উত্তর পাওয়া যাবেন অ্যাডভার্বিয়াল ক্লজ, নোট চিন্তা। সো আশা করি আপনারা ক্লজ এবং সেন্টেন্সের যে আজকের যে পার্টগুলো অ্যানালাইসিস করছি, আমি চেষ্টা করেছি একদম বেসিক থেকে আপনাদের সেন্সটা ক্লিয়ার করার জন্য। সেটা আশা করি আপনাদের জন্য অনেকটাই উপকার বয়ে আনবে আশা করি। আর আপনাদের বেসিকটাও ক্লিয়ার হবে। বাকিটুকু আমি জানি না কতটুকু পারছি। আর দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আমি যে কয়েকটা নোট এখানে দিয়েছি সেগুলো আশা করি নোটগুলো করবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। আশা করি ভালো করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই।